যেটা প্রথম স্পেশাল বিসিএস ছিল 39 বিসিএস ফর হেলথ ক্যাডার। তো সেই বিসিএস এর যে মেডিকেল সায়েন্স অংশের কোশ্চেন সলভ সেশন নিয়ে আজকে আমরা হাজির হয়েছি। তো আপনাদের জন্য যারা হচ্ছে আগের সেশনটা মিস করেছেন, আমরা কিন্তু এর আগের সেশনেই আলোচনা করেছি 42 বিসিএস মেডিকেল সায়েন্সের কোশ্চেন এবং বিসিএস এর সিলেবাস, পরীক্ষা পদ্ধতি বা পরীক্ষার রিকোয়ারমেন্ট নিয়ে। যারা ওই সেশনটা মিস করেছেন তারা অবশ্যই আমাদের পেজে গিয়ে ভিডিও অপশনে ক্লিক করলে কিন্তু সেশনটা পেয়ে যাবেন। তো আমরা আর কথা না বাড়িয়ে আজকে, যেহেতু আমরা ওই দিন আলোচনা করে ফেলেছি বেসিক জিনিসগুলা, আজকে আমরা সরাসরি আমাদের কোশ্চেন সলভ সেশনে আজকে আমরা চলে যাব। তো আরেকবার একটু মনে করিয়ে দিই, আমাদের যে স্পেশাল বিসিএস এর কোশ্চেন প্যাটার্নটা হচ্ছে 200 মার্কের প্রিলিমিনারি পরীক্ষা হয়। তার মধ্যে 100 মার্ক অবশ্যই জেনারেল থেকে এবং বাকি 100 মার্ক হচ্ছে মেডিকেল সায়েন্স থেকে, যেখানে মূলত 4টা সাবজেক্টের কোশ্চেন আসে: অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি এবং মেডিসিন। তবে মাইক্রোবায়োলজিটা সাবজেক্ট হিসেবে আলাদা উল্লেখ করা না থাকলেও প্যাথোলজির আন্ডারে কিন্তু সাব টপিক হিসেবে মাইক্রোবায়োলজির কোশ্চেন আসে। একইভাবে মেডিসিনের আন্ডারে কিন্তু সাব টপিক হিসাবে কিছু মেডিসিন রিলেটেড ফার্মাকোলজির কোশ্চেন আসে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আমাদের যে কোশ্চেন প্যাটার্ন, এটা অনেকটাই আমরা যে রেসিডেন্সি পরীক্ষা দিয়ে বিশেষ করে মেডিসিনের বিভিন্ন ব্রাঞ্চে পরীক্ষা বা চান্স পাওয়ার জন্য, তার সাথে কিন্তু অনেকটাই মিল রয়েছে। তো সুতরাং আমরা চলে যাই সরাসরি কোশ্চেন সলভ সেশনে। আরেকটা যেটা বলে রাখি যে মানে আমি তো আর সব বিষয়ে সমানভাবে যে অভিজ্ঞ, ব্যাপারটা এমন না। আজকের সেশনের উদ্দেশ্য মূলত আপনাদেরকে কোশ্চেন গুলা কোন টপিক থেকে আসে বা কিভাবে আপনি আনসার করবেন, কিভাবে হচ্ছে পড়বেন, সেটা নিয়ে আলোচনা করার জন্য। আর কোশ্চেন গুলা যে একদম বিস্তারিত বুঝিয়ে দেওয়া, এটা আমাদের জন্য সাবজেক্ট ভিত্তিক। আমাদের একদম স্পেশালিস্ট মেন্টর আছেন, মানে অ্যানাটমি যিনি ভালো পারেন তিনি অ্যানাটমি আপনাদেরকে বুঝাই দিবেন ক্লাসে, যিনি ফিজিও ভালো পারেন তিনি ফিজিও বুঝাই দিবেন। আমি জাস্ট ওভারঅল একটা ধারণা দিব, কারণ আমার পক্ষে তো আর সব সাবজেক্ট সমানভাবে বুঝাই দেওয়াটা আসলে কঠিন ব্যাপার, ঠিক না? তো আমরা শুরু করি, দেখেন। আর কোশ্চেন গুলা খেয়াল করবেন, কোশ্চেন গুলা যে অ্যানাটমির 25টা কোশ্চেন টানা 25টা কোশ্চেন আসবে, ব্যাপারটা কিন্তু এমন হয় না। অর্থাৎ প্রথম কোশ্চেন অ্যানাটমি, সেকেন্ড কোশ্চেন ফিজিও, এরকম হয়ে যাবে কিন্তু। তো সুতরাং ওই জিনিসটা পরীক্ষায় এরকমই থাকবে, এই জিনিসটা মাথায় রাখবেন। প্রথম কোশ্চেনটা দেখেন, দ্য সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিং ইজ এন ওপেনিং ইন দা। অর্থাৎ সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিং এর লোকেশনটা কোথায়? আমরা যদি এই ছবিটা খেয়াল করি, দেখেন এটা হচ্ছে ডিপ রিং, এটা সুপারফিশিয়াল রিং। তো সুপারফিশিয়াল রিংটা অ্যান্টেরিয়র ওয়ালের যে অ্যাপোনিউরিসিস অফ এক্সটার্নাল অবলিক যে মাসেলটা, তার মধ্যে কিন্তু সে লোকেটেড থাকে। তো সুতরাং আমার এখানে অ্যান্সার কি হবে? সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিংটা কোথায়? এক্সটার্নাল অবলিক অ্যাপোনিউরিসিস, এটার মধ্যে তার অবস্থান। সেকেন্ড যে কোশ্চেন দেখেন, দেখেন প্রথম কোশ্চেন ছিল অ্যানাটমি, সেকেন্ড কোশ্চেনই আমার চলে আসছে প্যাথোলজি থেকে। Which of the following type of necrosis is seen in acute myocardial infarction? তাইলে আমাদের প্যাথোলজি থেকে আমাদের যে স্পেশাল বিসিএস ব্যাচ, সেখানে কিন্তু 6টা লেকচার আছে। তার মধ্যে কিন্তু এই যে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের সেল ইনজুরি, অ্যাডাপ্টেশন, রিভার্সিবল ইরিভার্সিবল সেল ইনজুরি, তার মধ্যে নেক্রোসিস পড়ানো হবে। নেক্রোসিসের টাইপ গুলো আপনারা সবাই জানেন যে, এবং এই কোয়াগুলেটিভ নেক্রোসিস এখান থেকে কিন্তু আজকে আমরা আলোচনা করবো। আরেকটা কোশ্চেন কিন্তু এসেছে। সুতরাং আমরা মোটামুটি সবাই জানি যে মায়োকার্ডিয়াল ইনফার্কশনে যে ধরনের নেক্রোসিস হয় সেটা হচ্ছে কোয়াগুলেটিভ নেক্রোসিস। আমার অ্যান্সার হবে হচ্ছে অপশন সি। তারপরে আমরা চলে আসি মেইন সাইট অফ পেরিফেরাল রেজিস্ট্যান্স। এগেইন আমরা কিন্তু জাম্প করলাম ফিজিওলজিতে। এটা আসছে কোথা থেকে? সিভিএস বা কার্ডিওভাস্কুলার সিস্টেমের যে ফিজিওলজি। দেখবেন যে আমাদের শীটে সুন্দর করে, বা আপনারা যে কোশ্চেন সলভ সিলেবাস সলভ বইটা কিনবেন, মার্কেটে অ্যাভেলেবল হবে আমাদের নেক্সট উইকে ইনশাল্লাহ। সেখানে লেখা আছে যে আমাদের পেরিফেরাল রেজিস্ট্যান্স ব্লাড ভেসেলের ক্লাসিফিকেশনের মধ্যে তার জন্য মূলত দায়ী 2 টাইপ অফ ভেসেল: স্মল আর্টারি অ্যান্ড আর্টারিওল। হ্যাঁ, তো আমরা দেখবো যে ওই দুইটার মধ্যে কোনটা এখানে আছে। দেখেন প্রথম অপশন এতেই আছে আর্টারিওল, কাজে আর্টারিওল হবে সঠিক অ্যান্সার। তারপরে দেখেন ব্লাড গ্রুপ অ্যান্টিজেনটা কোথায় থাকে? এটা কি আরবিসির গায়ে থাকে নাকি প্লাজমার মধ্যে এমনি ভাসমান থাকে? কোথায় থাকে? আমরা সবাই জানি যে এটা হচ্ছে আরবিসি মেমব্রেনের মধ্যে থাকে। এটা লোকেশন হচ্ছে প্রেজেন্ট ইন আরবিসি মেমব্রেন। তারপরে দেখেন সাইন অফ আপার মোটর নিউরন লেশন। আমরা সবাই জানি, আমরা হচ্ছে ক্লিনিকেও ডিউটি করি, আর এটা পড়েই আমরা এমবিবিএস পাস করছি। আমরা আগের সেশনে কিন্তু আমরা বলেছি যে 50% কোশ্চেন এমন আসে যেটা পড়ে আপনি এমবিবিএস পাস করেছেন, যেটা আপনার জন্য মোটেও কঠিন না, কোশ্চেন দেখলেই আপনি পারবেন। এরকম একটা কোশ্চেন কিন্তু এইটা। আমরা সবাই জানি আপার মোটর নিউরন লেশনে কি হয়? স্পাস্টিক প্যারাসিস হয় বা প্যারালাইসিস হয়, এবং কি হয়? জার্ক গুলা এক্সাজারেটেড হয়। তাহলে এখানে এক্সেপ্ট মানে কোনটা হয় না? দেখেন লস অফ অল রিফ্লেক্স। আমরা সবাই জানি যে আপার মতো নিউরন লেশনের রিফ্লেক্স গুলো কেমন হয়? এক্সাজারেটেড হয়। নি জার্ক এক্সাজারেটেড হবে, অ্যাঙ্কেল জার্ক এক্সাজারেটেড হবে, এটাই তো আমরা দেখি। তাহলে জার্কটা কি লস হয়? না, তাহলে এক্সেপশন, এটা হচ্ছে যে হয় না।
তারপরে দেখেন নিউনেটস মে বি ইনফেক্টেড উইথ, যে কনজেনিটাল ইনফেকশন মায়ের থেকে বাচ্চার শরীরে প্রবেশ করে। কোনটা কোনটা প্রবেশ করতে পারে আমরা টর্চেস দিয়ে কিন্তু আমরা মনে রাখি, তাই না? টিতে হচ্ছে টক্সোপ্লাজমা, ওতে হচ্ছে আদার্স, হ্যাঁ আদার্স এর মধ্যে বিভিন্ন রকম আছে, ভ্যারিসেলা আছে, আর তো হচ্ছে রুবেলা, সিতে সাইটোমেগালোভাইরাস, এইচতে হচ্ছে হার্পিস সিমপ্লেক্স হেপাটাইটিস এগুলা। তো এর বাইরেও কিন্তু আমি আদার্স এর মধ্যে এই যে ব্রুসেলোসিস চলে আসবে, বাট আসবে না কোনটা, আসবে না হচ্ছে শিগেলা। শিগেলা কিন্তু হ্যাঁ বাচ্চার হইতে পারে, নিউনেটের হইতে পারে আলাদাভাবে ইনফেকশন হয়ে, কিন্তু মা থেকে যে বাচ্চার শরীরে প্রবেশ করা একদম জন্মের সাথে সাথে সেটা কিন্তু হওয়ার সুযোগ নেই। তো সুতরাং এখানে সঠিক আনসার হবে শিগেলোসিস। দেন আসেন ইনসুলিন। ইনসুলিনের উদ্দেশ্য কি? ইনসুলিনের উদ্দেশ্য হচ্ছে আমাদের শরীরে সে সিক্রেট হয় হচ্ছে গ্লুকোজকে কমানোর জন্য। তো সে চেষ্টা করে যতগুলা গ্লুকোজ আমার ব্লাডে আছে প্রথমে এটাকে ইউটিলাইজ করে ফেলানোর জন্য, সেলের ভিতরে ঢুকানোর জন্য। যখন আর ইউটিলাইজ করতে পারে না, আপনি এত পরিমাণে খাবার খাইছেন যে এত গ্লুকোজ তো শরীরের ইউটিলাইজেশনের দরকার নাই, তখন সে কি করে ফেলে, তখন হচ্ছে এগুলাকে গ্লাইকোজেনে কনভার্ট করে ফেলে। যখনই গ্লাইকোজেনে কনভার্ট করে ফেলবে তখনই কিন্তু ব্লাডে গ্লুকোজ লেভেলটা কমে যাবে। তাইলে এখানে আমার গ্লাইকোজেনেসিস মানে গ্লাইকোজেন তৈরি করার প্রক্রিয়াটাই হচ্ছে গ্লাইকোজেনেসিস। জেনেসিস মানে হচ্ছে তৈরি করার প্রক্রিয়া। সুতরাং আমার সঠিক আনসার হবে ইনসুলিন কজেস গ্লাইকোজেনেসিস। তারপরে দেখেন কমনেস্ট কজ অফ হ্যাপাটিক সিরোসিস ইন বাংলাদেশ, ডেভিডসন থেকে আসছে, মেডিসিনের কোশ্চেন। আমরা যখন পড়বো দেখবো যে বাংলাদেশ এবং ওয়ার্ল্ড ওয়াইড মোস্ট কমন কজ অফ হ্যাপাটিক সিরোসিস কিন্তু হ্যাপাটাইটিস বি, বাট ইউকে তে এটা মোস্ট কমন কজ কিন্তু হ্যাপাটাইটিস সি। তো বাংলাদেশের ক্ষেত্রে আমার অ্যান্সার কি হবে, হ্যাপাটাইটিস বি। ডার্মিস, হ্যাঁ এতক্ষণ আমরা একদম বেসিক এমবিবিএস লেভেলের নলেজ, এবার আমরা আস্তে আস্তে আরেকটু, এটাও এমবিবিএস লেভেলের নলেজই অবশ্যই, বাট হয়তো আমরা সবাই একটু আরেকটু না পড়লে কিন্তু আমাদের মনে থাকবে না বা অ্যান্সার করতে পারবো না। তাহলে ডার্মিস কি ধরনের টিস্যু আমরা পড়বো, যে আমাদের ক্লাসে কিন্তু প্যাথোলজির ক্লাসে, ফিজিওলজির ক্লাসে, অ্যানাটমির ক্লাসে মেন্টররা সুন্দর করে এগুলো বুঝাই দিবেন। ডার্মিস ইজ ফর্ম বাই কানেকটিভ টিস্যু, ইরেগুলার কানেকটিভ টিস্যু দিয়ে। এটা হচ্ছে সঠিক অ্যান্সার। দেখেন ক্লিনিক্যাল সায়ানোসিস, এই কোশ্চেনটা ইন্টারেস্টিং। হ্যাঁ ক্লিনিক্যাল সায়ানোসিস, সায়ানোসিস কখন হয়? আমরা জানি যে ডিঅক্সিজেনেটেড হিমোগ্লোবিন যদি বেড়ে যায় তখন কিন্তু আমাদের সায়ানোসিস কিন্তু হয়। তাহলে এখানে এই কোশ্চেনটা দেওয়া হয়েছে, আপনার কাছে মনে হবে রিডিউসড হিমোগ্লোবিন মানে কি, হিমোগ্লোবিন কমে গেছে, তাহলে হিমোগ্লোবিন কমে গেলে তো অ্যানিমিয়া হওয়ার কথা, নট সায়ানোসিস। কিন্তু আসলে এখানে কেমিস্ট্রির টার্ম ইউজ করা হয়েছে। আমরা যখন 11-12 মানে হচ্ছে ইন্টারে পড়েছি, আমরা জারণ বিজারণ বিক্রিয়া পড়ছি, অক্সিডেশন এবং রিডাকশন। তাহলে অক্সিডেশন মানে হচ্ছে অক্সিজেন যুক্ত হওয়া, রিডাকশন মানে হচ্ছে উল্টা ঘটনা, ডিঅক্সিজেনেটেড হওয়া। তাহলে এখানে কিন্তু কেমিস্ট্রির টার্মটা ইউজ করে আপনাকে কিন্তু অ্যান্সার করতে হবে। এই ধরনের কিছু ট্রিকি কোশ্চেনও থাকবে। তাহলে রিডিউসড মানে কি, ডিঅক্সিজেনেটেড হিমোগ্লোবিন। তাহলে সেটা হবে আমার ক্লিনিক্যাল সায়ানোসিস এর কজ এবং সঠিক অ্যান্সার। ক্লিনিক্যাল টক্সিসিটি অকার্স ইন অল অফ দ্য ফলোইং মাইক্রোনিউট্রিয়েন্টস, মানে আমরা তো ভালোর জন্য, আমার শরীরের জন্য দরকার মাইক্রোনিউট্রিয়েন্টস, কিন্তু আমি যদি সেটাই বেশি পরিমাণে খেয়ে ফেলি আমার শরীরে টক্সিসিটি করতে পারে। যেমন হচ্ছে আমার শরীরে আয়রন ওভারলোড হয়ে যেতে পারে, হেমোসিডারোসিস, হ্যাঁ হেমোক্রোমাটোসিস, আমার শরীরে ফ্লুরাইড ওভারলোড, কপার ওভারলোড হয়ে যেতে পারে। হ্যাঁ উইলসন ডিজিজে কিন্তু কপার বিভিন্ন জায়গায় জমা হয়। কোনটা হবে না? আমার এখানে হবে না হচ্ছে আয়োডিনের ক্ষেত্রে হবে না। প্রেডনিসোলন, ডেভিডসনের সুন্দর একটা চার্ট দেওয়া আছে যে প্রেডনিসোলন 10 মিলিগ্রাম মানে কত, হ্যাঁ বা হচ্ছে যে আপনার হাইড্রোকর্টিসনের কত, বা হচ্ছে শুধু কর্টিসনের কত। তো সেখানে আমরা দেখতে পাবো যে ইট ইজ ইকুয়াল টু হাইড্রোকর্টিসন 20 মিলিগ্রাম, আর যদি 10 হয় তাহলে হবে 40 মিলিগ্রাম। গন ফোকাসটা কোথায় তৈরি হয়? আমরা যখন টিউবারকুলোসিসের প্যাথোফিজিওলজি যখন আমরা পড়বো তখন কিন্তু, প্যাথোজেনেসিস যখন আমরা পড়বো তখন আমরা গন ফোকাস দেখবো। গন ফোকাসটা তাহলে কোথায় তৈরি হয়? লাং এর ভিতরে তৈরি হয়। সঠিক অ্যান্সার হবে লাং। হুইচ অফ দ্য ফলোইং ক্রসেস দ্য ইউরেটার ইন দ্য ফিমেল অ্যাজ ইট অ্যাপ্রোচেস দ্য ইউরেটারোভেসিকাল জাংশন? অ্যাগেইন অ্যানাটমির কোশ্চেন। তো অ্যানাটমির, যেহেতু আমি মেডিসিনের মানুষ, অ্যানাটমির খুব ভালো নলেজ যে আমার মনে আছে ব্যাপারটা এমন না। আপনাদের অ্যানাটমি স্যাররা সুন্দর করে পড়াই দিবেন। তারপরে দেখেন একটা ছবি আছে, এই যে সবুজ রং দিয়ে দেখানো হয়েছে এটা হচ্ছে ইউরেটার, কিডনি থেকে বের হয়েছে, আর লাল রঙের এগুলো অবশ্যই ব্লাড ভেসেল। এই যে দেখেন আমার যে 2 নাম্বার মার্ক করা যে ব্লাড ভেসেলটা, এটাই হচ্ছে আমার কি আর্টারি, এটাই হচ্ছে ইউটেরাইন আর্টারি। দেখেন এই লাল ব্লাড ভেসেলটা কিন্তু এই যে আমাদের সবুজ যে ইউরেটারকে ক্রস করেছে। কোথায় ক্রস করেছে? আমার ইউরেটারো ভেসিকাল জাংশনে কিন্তু এই যে আমার কিন্তু ক্রস করে, তাই না? অ্যাপ্রোচেস যখন সে ইউরেটারো ভেসিকাল জাংশন, এই যে ইউরেটার এবং ভেসিকল মানে ব্লাডার, ব্লাডারের জাংশনের দিকে যাচ্ছে, অ্যাপ্রোচ করছে, তখন কিন্তু এই যে 2 নাম্বার যে ব্লাড ভেসেল ইউটেরাইন আর্টারিটা তখন তাকে ক্রস করছে। তো কাজে এটা সঠিক আনসার হবে ইউটেরাইন আর্টারি। তারপর দেখেন হিস্টামিন আমরা যখন পড়বো যে
পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে যারা রেসিডেন্সি দিয়েছেন, যে কোন কোন সাবস্টেন্স ভেসোডাইলেশন করে, কোনগুলা ভেসোকনস্ট্রিকশন করে। তো তার মধ্যেও কিন্তু এটা খুব সহজ কোশ্চেন, আমরা সবাই জানি যে হিস্টামিন ভেসোডাইলেশন করে। তো কাজেই এটা আপনারা মোটামুটি 50%-এর মধ্যেই কিন্তু এটা পড়ে যায়, যেগুলো হচ্ছে সবাই পারবে। অ্যাথারোস্ক্লেরোসিস জন্মের সাথে সাথেই কিন্তু শুরু হয়, 40 বছর বয়সে শুরু হয় না। হ্যাঁ, এটা তাইলে এটার ক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে ইট ইজ এ প্রোগ্রেসিভ ইনফ্লামেটরি ডিজিজ অফ দ্য আর্টারিয়াল ওয়াল। আর্টারিয়াল ওয়ালে এটা হচ্ছে একটা ইনফ্লামেটরি প্রসেস যেটা প্রোগ্রেসিভ। তারপরে দেখেন ইরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস। হ্যাঁ, আমরা সবাই জানি কখন এটা হয় বাচ্চার, যখন হচ্ছে মায়ের শরীরে আছে আরএইচ নেগেটিভ ব্লাড, কিন্তু বাচ্চার শরীরে আছে আরএইচ পজিটিভ ব্লাড। তাহলে কি সঠিক অ্যান্সার? আরএইচ নেগেটিভ মাদার ক্যারিজ আরএইচ পজিটিভ ফিটাস, যেটা হচ্ছে আমার 2 নাম্বার বি অপশনে দেওয়া আছে। মায়োসিস, আমরা সবাই জানি মাইটোসিস মায়োসিসের পার্থক্য। এটা মানে একদম 9-10 লেভেল থেকে আমরা পড়ে আসতেছি যে মাইটোসিসে 2টা সেল তৈরি হয়, 2টাই হচ্ছে ডিপ্লয়েড, আর মায়োসিসের 4টা সেল তৈরি হয়, কিন্তু সেগুলো হচ্ছে হ্যাপ্লয়েড, মানে 23টা ক্রোমোজোম থাকে। তাহলে 4 হ্যাপ্লয়েড সেল, অপশন সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। তারপরে দেখেন স্মুথ মাসেল, আমরা জানি যে স্কেলেটাল মাসেল, স্মুথ মাসেল এন্ড কার্ডিয়াক মাসেল, 3 টাইপ অফ মাসেল আমাদের বডিতে আছে। তার মধ্যে স্কেলেটাল হচ্ছে ভলান্টারি, যেগুলো আমরা নিজের ইচ্ছায় মুভ করতে পারি, সেগুলো হচ্ছে স্কেলেটাল মাসেল। আর যেগুলোর উপর আমাদের কোনো কন্ট্রোল নাই, যেমন হচ্ছে আপনি খাবার হজম করবো, এটার উপর আমার কন্ট্রোল নাই, তাহলে এগুলাতে থাকে স্মুথ মাসেল। যেমন ওয়াল অফ ব্লাড ভেসেল, ব্লাড ভেসেল কি কন্ট্রাক্ট করবে না রিল্যাক্স করবে, এটা আমার ইচ্ছা অনুযায়ী হয় না, ইনভলান্টারি, এখানেই কিন্তু স্মুথ মাসেল থাকে। তারপর দেখেন হুইচ অফ দ্য ফলোইং মে কজেস হাইপারক্যালসেমিয়া। হাইপারক্যালসেমিয়ার কজ আমরা ক্লাসে সুন্দর করে পড়াই দিব। তো এখানে যেগুলো আছে তার মধ্যে হচ্ছে মাল্টিপল মাইলোমা, এটার কিন্তু একটা ক্লিনিক্যাল ফিচার প্রেজেন্টেশনই নিয়ে আসে রোগী, হাইপারক্যালসেমিয়া, সেটাই প্রথম অপশন, সেটাই হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরে দেখেন ইন হুইচ রিজিয়ন ডিপ ফাসা কোথায় কোথায় অ্যাবসেন্ট থাকে। 1 নম্বর কথা আসলে হবে ফেস। তারপর হচ্ছে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের কিছু অংশে অ্যাবসেন্ট থাকে। তাইলে আমার যেহেতু অপশন বি তেই আমার ফেস দেওয়া আছে, আমি সেটাই সঠিক অ্যান্সার হিসাবে সিলেক্ট করব। দেখেন হুইচ ওয়ান ইজ ফলস অ্যাবাউট লাং। আপনার অ্যানাটমি নলেজ লাগবে যে কোন লাংটা, ডান পাশের লাং বড় নাকি বাম পাশের লাং বড়। আমরা সবাই জানি যে রাইট লাংয়ে কিন্তু 3টা লোব থাকে, কিন্তু লেফট লাং এর লোব থাকে কয়টা? 2টা। তাহলে দেখেন এখানে অপশন ডি তে কি বলা হয়েছে, লেফট লাং, সরি ফর দ্য স্পেলিং মিস্টেক, এটা লাং হবে, ইজ ডিভাইডেড ইনটু 3 লোব। তাহলে আমরা তো জানি যে রাইট লাংয়ে 3টা লোব থাকে, লেফট লাংয়ে 2টা লোব থাকে, তাহলে এটা এটা যে ফলস আমাদের কোনো সন্দেহ নাই। তো কাজে আমাদের সঠিক অ্যান্সার হবে অপশন ডি। এরপর দেখেন ওভুলেশনটা কততম দিনে হয়। আমরা জানি যে মেনস্ট্রুয়াল সাইকেলের মানে মেনস্ট্রুয়েশন হয়ে যাওয়ার 14 দিন আগে। দেখেন আমার 14 days বিফোর দ্য অনসেট অফ নেক্সট মেনস্ট্রুয়েশন। দ্য ফাংশন অফ মাইটোকন্ড্রিয়া, দেখবেন মাইটোকন্ড্রিয়া কিন্তু প্রোটন পাম্পটাকে ইউজ করে এটিপি সিনথেসিসের জন্য। তাইলে যে প্রোটন পাম্প অপারেশন হচ্ছে মাইটোকন্ড্রিয়ার একটা ফাংশন। এগুলো সুন্দরভাবে আপনাদের ক্লাসে কিন্তু মেন্টররা আরো বুঝিয়ে বলে দিবে। আজকে জাস্ট আমি দেখাচ্ছি যে কি ধরনের কোশ্চেন আসে। হ্যাঁ, তারপরে দেখেন হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ সোর্স অফ পালমোনারি এম্বোলিজম। রোগী যখন পালমোনারি এম্বোলিজম আমরা সাসপেক্ট করি, এটা কিন্তু অনেক সময় কিন্তু রোগীর এক্সরেতেও খুব একটা স্পষ্ট হয় না, ইসিজিতেও স্পষ্ট হয় না, কিন্তু রোগীর হচ্ছে সিভিয়ার চেস্ট পেন, সিভিয়ার ব্রেথলেসনেস, তখন আমরা রোগীকে জিজ্ঞেস করি আপনি কি লং ফ্লাইট বা হচ্ছে যে লং আপনার কি ইমমোবিলিটি, অনেকদিন ধরে শোয়া অবস্থায় আছেন কিনা। কেন? কারণ শোয়া অবস্থায় থাকলে বা রোগী যদি ইমমোবিলিটি থাকে, রোগীর কিন্তু ডিপ ভেইন থ্রম্বোসিস ডেভেলপ করে, এবং সেখান থেকে কিন্তু আমার থ্রম্বাসটা ডিসলোকেট হয়ে কিন্তু এম্বোলাই হয়ে লাঙে গিয়ে কিন্তু পালমোনারি এম্বোলিজম করতে পারে। তাহলে এটা একটা সোর্স কিন্তু ডিপ ভেইন অফ লেগ। তারপরে দেখেন RK39 স্ট্রিপ টেস্ট কোন রোগ, এটা আমরা সবাই জানি যেটা হচ্ছে একটা র্যাপিড অ্যান্টিজেন টেস্ট। কোন রোগের জন্য আমরা ইউজ করি? আমরা হচ্ছে কালা জ্বরের জন্য কিন্তু আমরা এই টেস্টটা ইউজ করি। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ক্লটিং ফ্যাক্টর, প্রাইমারি ক্লটিং ফ্যাক্টর, আমরা সবাই জানি ক্লটিং ফ্যাক্টর গুলোর নামও জানি, তার মধ্যে প্রাইমারি সেকেন্ডারি সেটা কোনটা, এটা একদম আমাদের আমাদের হচ্ছে এমবিবিএস লেভেলের নলেজ। যেটা বললাম যে 100টার মধ্যে 50টা কোশ্চেন আপনার এমবিবিএস লেভেলের নলেজই থাকবে। কিন্তু হচ্ছে যে আপনি শুধু 50 পাইলে তো আপনার আসলে দেখা যাবে হয়তো 5 মার্কের জন্য কাটমার্ক, 10 মার্কের জন্য কাটমার্ক আপনার শর্ট পড়ে গেল। তাইলে ওই বাকি যে 10-15 পেতে হলে, 20 পেতে হলে আপনার কিন্তু মানে এমবিবিএস লেভেলের নলেজের পাশাপাশি আরেকটু পরিশ্রম করতে হবে, আরেকটু ভালো করে পড়তে হবে, মেন্টরশিপ কারো কাছ থেকে নিতে হবে, অথবা একটা বই পড়তে হবে। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার হবে ফিব্রিনোজেন। কার্ডিওজেনিক শক মেবি ডিউ টু, দেখেন নামের মধ্যেই কার্ডিওজেনিক শক, তাহলে এটা কি ইনফেকশনের কারণে হবে? না, হবে না। হাইপোভলিমিয়ার কারণে হবে, তাহলে এটা হাইপোভলিমিক শক বলতাম। এটা কি নিউরোজেনিক হবে? তাহলে এটা নিউরোজেনিক শক বলতাম। তাহলে এখানে সমস্যা কি? হার্ট তো একটা পাম্প,
সে হচ্ছে পাম্প করে পুরো শরীরে ব্লাড পাঠায় দেয়। পাম্পটা যদি ফেইল করে তখন যে শক হবে এটাই হচ্ছে কার্ডিওজেনিক শক। তারপরে দেখেন হুইচ অফ দ্য ফলোইং ইজ রেসপন্সিবল ফর কার্পাল টানেল সিনড্রোম। আমাদের যে রোগীর যে মিডিয়াল থ্রি ফিঙ্গার যখন ঝিমঝিম করে তখন আমরা হচ্ছে টেস্ট করি, টিনেল টেস্ট করি, তাই না? তো এটা কোন নার্ভের সমস্যার জন্য? অ্যান্সার হচ্ছে মিডিয়ান নার্ভ যদি কম্প্রেশন হয়ে থাকে তাহলে হচ্ছে এই কার্পাল টানেল সিনড্রোমটা হয়ে থাকে। আমার অপশন সি, মিডিয়ান নার্ভ কম্প্রেশন। অ্যাবনর্মাল কনস্টিটিউয়েন্ট অফ ইউরিন, তাইলে ফিল্ট্রেটের মধ্যে অনেক কিছু থাকে যেটা ইউরিনে আর থাকে না। কেন থাকে না? কারণ হচ্ছে নেফ্রন ওইটাকে 100% রিঅ্যাবজর্ব করে ফেলে, মানে এক ফোঁটাও ইউরিনে যাইতে দেয় না। তো এই 100% যেটাকে রিঅ্যাবজর্ব করার কথা সেটা যদি ভুলে ভালে যদি ইউরিনে চলে যায় তাহলে সেটা কি নর্মাল হবে? সেটা নর্মাল থাকবে না, সেটাকে আমরা বলবো অ্যাবনর্মাল। তাহলে এই ধরনের কোন জিনিসগুলোকে আমাদের ইয়া আমাদের নেফ্রন 100% রিঅ্যাবজর্ব করে? তার মধ্যে কিন্তু একটা আছে অ্যালবুমিন বা যে কোনো প্রোটিন, তাই না? তাহলে এটা হবে সঠিক আনসার। তাহলে সাইট অফ অ্যাবজর্পশন অফ ভিটামিন বি 12, এগেইন একটা বেসিক কোশ্চেন, আমরা সবাই জানি যে টার্মিনাল আইলিয়াম। এখানে দেখেন শুধু আইলিয়াম আছে, তাহলে আমরা সেটাকেই সঠিক আনসার হিসেবে সিলেক্ট করব। তারপরে দেখেন কজেস অফ রেনাল ফেইলার ইন মাল্টিপল মাইলোমা। দেখেন এখানে কিন্তু এমন 5-6টা কোশ্চেন আছে যেগুলো কিন্তু মানে একই একই টপিক, দুইটা করে কোশ্চেন আসছে। আমরা অলরেডি আলোচনা করে ফেলছি যে হাইপার ক্যালসিমিয়ার একটা কজ হচ্ছে মাল্টিপল মাইলোমা। তাহলে মাল্টিপল মাইলোমা রেনাল ফেলিয়ার করতে পারে, বেশ কয়েকটা মেকানিজম আছে, তার মধ্যে একটা হচ্ছে হাইপার ক্যালসিমিয়া। এখানে কি দেওয়া আছে? এখানে হাইপোক্যালসিমিয়া। তাহলে হাইপোক্যালসিমিয়া কি মাল্টিপল মাইলোমা করে? করে না তো, কাজে এটা একটা ফলস আনসার। আর বাকিগুলা কিন্তু এগুলা কিন্তু মাল্টিপল মাইলোমাতে হতে পারে, মেমব্রেনাস গ্লোমেরুলোনেফ্রাইটিস, প্যারাপ্রোটিন ডেপোজিশন, অ্যামাইলয়েড ডেপোজিশন। আমরা যখন গ্লোমেরুলোনেফ্রাইটিস পড়বো দেখবো যে ম্যালিগন্যান্সির সাথে রিলেটেড মোস্ট কমন গ্লোমেরুলোনেফ্রাইটিস হচ্ছে মেমব্রেনাস গ্লোমেরুলোনেফ্রাইটিস। তারপরে আমরা চলে আসি সুপিরিয়র মেসেন্টারিক আর্টারি। আমরা সবাই জানি কাকে সাপ্লাই দেয়? মিড গার্ডকে সাপ্লাই দেয়। মিড গার্ড বলতে আমার কতটুকু পর্যন্ত? দেখেন এই যে রাইট 2/3 অফ দা ট্রান্সভার্স কোলন পর্যন্ত, তার আগে যা যা আসে তার আগে কিন্তু এই যে সিকাম আছে, অ্যাপেন্ডিক্স আছে, অ্যাসেন্ডিং কোলন আছে। তাহলে অ্যাপেন্ডিক্স কেও কিন্তু সাপ্লাই দেয়। এখানে দেখেন অ্যাপেন্ডিক্স, কিন্তু এগুলা কিন্তু পড়বে না, লেফট 1/3 কিন্তু পড়বে না। ফার্স্ট পার্ট অফ ডিউডেনাম, এগুলাকে আমার সিলিয়াক ট্রাঙ্ক, যেগুলো হচ্ছে ফোর গার্ড, মিড গার্ড, হাইন্ড গার্ড। মিড গার্ডের যে অংশ, এখানে এই 4টা অপশনের মধ্যে শুধুমাত্র আমার অ্যাপেন্ডিক্সই আছে, কাজে সেটাই হচ্ছে সঠিক অ্যান্সার। দ্য ভ্যালু অফ লাং টাইডাল ভলিউম, আমি যে নর্মাল এই যে আমি কথা বলতেছি তার মধ্যে তো আমার নিঃশ্বাস প্রশ্বাস চলতেছে, এটা কিন্তু আমি জোর করে নিচ্ছি না, বড় করে বুক ফুলায়ও নিঃশ্বাস নিতেছি না, বড় করে ছাড়তেছিও না। তাইলে এই যে নর্মাল যে নিঃশ্বাস বা নর্মাল যে প্রশ্বাসে আমার যতটুকু বাতাস ঢুকে এবং বের হয় এটাই হচ্ছে টাইডাল ভলিউম। এটার ভ্যালু হচ্ছে 500 ml। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন সি, 500 ml। হুইচ অফ দ্য ফলোইং অকার্স ডিউরিং রিভার্স ট্রান্সক্রিপ্টেজ পলিমারেজ চেইন রিয়েকশন? যদি রিভার্স না বলে শুধু ট্রান্সক্রিপ্টেজ বা পলিমারেজ চেইন রিয়েকশন বলি তাহলে ওটার কাজ হচ্ছে ডিএনএ থেকে আরএনএ পরিণত করা। ডিএনএ থেকে আরএনএ, যখন আমি রিভার্স বলবো সেটা উল্টা হয়ে যাবে, তাহলে কি হবে? আরএনএ থেকে ডিএনএ তে পরিণত করা। তাহলে আরএনএ ইজ কনভার্টেড টু ডিএনএ, যেটা আমার অপশন ডি, সেটা হবে সঠিক অ্যান্সার। তারপরে দেখেন অ্যাডাল্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ, আমাদের জেনেটিক্স থেকে মিনিমাম 2টা কোশ্চেন থাকবে, 100টা কোশ্চেনের মধ্যে মিনিমাম 2টা কোশ্চেন জেনেটিক্স থেকে থাকবে। তার মধ্যে আমাকে কি পড়বো? অটোসোমাল ডোমিনেন্ট রিসেসিভ, এক্স লিঙ্কড রিসেসিভ, কেমন, এবং হচ্ছে ওগুলার যে ক্যারেক্টারিস্টিক সেটা আর কি, এক্সাম্পল এন্ড ক্যারেক্টারিস্টিক। তাহলে এডিপিকেডি আমরা জানি যে স্ট্রাকচারাল ডিজিজ গুলা, যেগুলাতে বডিতে স্ট্রাকচারাল ডিফর্মিটি হয়, এগুলা ম্যাক্সিমামই হচ্ছে অটোসোমাল ডোমিনেন্ট। এডিপিকেডিতে কিডনিতে কি হয়? সিস্ট তৈরি হয়, এটা একটা স্ট্রাকচারাল সমস্যা। তো কাজেই এটা একটা অটোসোমাল ডোমিনেন্ট, যদিও এটা অটোসোমাল রিসেসিভ ভ্যারাইটি আছে, বাট অত এক্সেপশন আমাদের এই লেভেলে প্রয়োজন নাই। দেখেন ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সিতে কি হয়? আমরা সবাই জানি যে সাবঅ্যাকিউট কম্বাইন্ড ডিজেনারেশন অফ স্পাইনাল কর্ড। এখানে কম্বাইন্ড বলতে কোন দুইটাকে কম্বাইন্ড বুঝাচ্ছি? একটা হচ্ছে পিরামিডাল ট্র্যাক্ট, আর একটা হচ্ছে ডরসাল কলাম, এই দুইটার কম্বিনেশন। এর বাইরে কিন্তু এখানে কি হয় আমরা দোয়া দিয়ে মনে রাখি, দিতে হচ্ছে আমার কি? ডিমেনশিয়া, ওতে অপটিক অ্যাট্রোপি, এতে অটোনমিক নিউরোপ্যাথি। তাহলে দেখেন আমি কি বললাম? কর্টিকোস্পাইনাল মানে পিরামিডাল ট্র্যাক্ট, ট্রু। সিজারের কথা কি আমি বলছি? বলি নাই। পোস্টেরিয়র কলাম, ডরসাল কলামের কথা বলেছি, অপটিক অ্যাট্রোপি, ডিওএ, ওতে অপটিক অ্যাট্রোপি। তাহলে কোনটা আমার বাদ গেছে? সিজার। সিজার কিন্তু আমি বলি না, এটা ফিচারের মধ্যে নাই, কাজে এটাই হবে সঠিক অ্যান্সার এখানে। ইন প্রোগ্রেসিভ ফেজ অফ শক, প্রোগ্রেসিভ ফেজ অফ শকে কি হয়? 1 নাম্বার কথা যেটা আপনাদের, যেটা দেখবেন যে প্যাথোলজির আমাদের বইয়ে সুন্দর করে দেওয়া আছে, 1 নাম্বার কথা হচ্ছে টিস্যু হাইপোপারফিউশন বা টিস্যু হাইপোক্সিয়া হয়। 2 নাম্বার কথা যেটা আছে যে আমাদের মেটাবলিক এবং সার্কুলেটরি কিছু ইমব্যালেন্স হয়। মেটাবলিক কি হয়? অ্যাসিডোসিস হয়। শকে কি হয়? অ্যাসিডোসিস হয়। এখানে কি দেওয়া? অ্যালকালোসিস। তো কাজেই সেটা সঠিক না। এখানে কি দেওয়া? ওয়াইড স্প্রেড টিস্যু হাইপোক্সিয়া, যে হাইপোক্সিয়া হাইপোপারফিউশন।
হ্যাঁ, তাহলে এটা হচ্ছে সঠিক অ্যান্সার, অপশন ডি হচ্ছে প্রোগ্রেসিভ ফেজে এই আমার চেঞ্জ গুলা হয়ে থাকে। তারপরে দেখেন মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া, আপনারা যখন ফিজিওলজি পড়বেন আমাদের একটা লেকচারই আছে ব্লাডের উপরে, হ্যাঁ, সুন্দর করে আপনাদেরকে মেন্টররা পড়াই দিবেন। এই এক্সাম্পল গুলা পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, আমরা একদম মুখস্থ করে ঠোঁটের ডগায় থাকতে হবে। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া, সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া, হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়ার কজ। তাহলে এখানে থ্যালাসেমিয়া কিন্তু আছে, তো কাজেই আমার চিন্তা করার কিছু নেই, আমরা দাগাই দিব। আরএচ ইনকম্পিটিবিলিটি, আমার টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4 হাইপার সেন্সিটিভিটি আছে, তার মধ্যে আরএচ ইনকম্পিটিবিলিটিটা কি টাইপের? আমরা সবাই জানি যে টাইপ 2 বা অ্যান্টিবডি মেডিয়েটেড। এখানে আরবিসির যে মেমব্রেনের গায়ে দেখেন ওই একই কোশ্চেন একই টপিক থেকে কিন্তু রিপিট হয়েছে। আরবিসি মেমব্রেনের গায়ে যে আরএচ অ্যান্টিজেন আছে সেটার এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হয়, কাজে এটা হচ্ছে অ্যান্টিবডি মেডিয়েটেড হাইপার সেন্সিটিভিটি, বা হচ্ছে এটা কি, এটা হচ্ছে ক্লাস 2, সরি এটা হচ্ছে কি ধরনের হাইপার সেন্সিটিভিটি তাহলে? এটা হচ্ছে সাইটোটক্সিক হাইপার সেন্সিটিভিটি, এটা হচ্ছে সাইটোটক্সিক, সরি নট ইয়া, এটা হচ্ছে কি সাইটোটক্সিক হাইপার সেন্সিটিভিটি, আরএচ ইনকম্পিটিবিলিটিটা। তারপরে যেটা বলতেছিলাম যে নেফ্রোটিক সিনড্রোম, নেফ্রোটিক সিনড্রোমের ক্লিনিক্যাল ফিচার আমরা সবাই জানি, এখানে কি হয়? ম্যাসিভ প্রোটিনিউরিয়া, জেনারেলাইজড ইডিমা হয়। তাহলে এখানে দেখেন ম্যাসিভ প্রোটিনিউরিয়া মানে এটারই অনেকটা রিলেটেড, কাছাকাছি একটা টার্ম হচ্ছে ওভার্ট প্রোটিনিউরিয়া। মানে আমরা যখন হিট কোয়াগুলেশন টেস্ট করি বা হচ্ছে ডিপস্টিক টেস্ট করি, খুব সামান্য পরিমাণে যদি প্রোটিনিউরিয়া হয় ওটা ডিপস্টিকেও আসে না, ওটা আপনার বোঝা যায় না আর কি। কিন্তু যখন আসে তারপরে হচ্ছে ডিপস্টিক পজিটিভ, তারপরে যখন একদম আমার ইয়াতে দেখা যায় সেটাকে আমরা বলি ওভার্ট প্রোটিনিউরিয়া, মোর দেন 1 গ্রাম যখন হয়। আর নেফ্রোটিক অ্যাকচুয়ালি তার চেয়েও বেশি হয়, নেফ্রোটিক রেঞ্জ হয় মোর দেন 3.5 গ্রাম পার 24 আওয়ার। তাই 3.5 গ্রাম হইতে হলে তো 1 গ্রামের বেশি হবে, ওভার্ট হবে, এটা চোখে দেখা যাবেই। তো কাজে এখানে আমার সঠিক অ্যান্সার হবে ওভার্ট প্রোটিনিউরিয়া। তারপরে দেখেন এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্সটা কোন ধরনের টিস্যুতে বেশি থাকে? আমরা সবাই জানি যে কানেকটিভ টিস্যুতে বেশি থাকে। তাহলে দেখেন বেশিরভাগ কোশ্চেনই কিন্তু 50% কোশ্চেন কিন্তু আপনি পারবেন, হ্যাঁ। আর বাকিটা হচ্ছে কি, আপনাকে একটা একটা রুটিনের মধ্যে থাকতে হবে। মানে হচ্ছে এখানে কিন্তু প্রত্যেকটা টপিক থেকে কোশ্চেন আসবে, অ্যানাটমির প্রত্যেকটা টপিক থেকে, একদম হেড নেক, নিউরো অ্যানাটমি, থোরাক্স, অ্যাবডোমেন, যেটা সিলেবাসে আছে সেটা থেকে তো আসবে, যেটা সিলেবাসে লেখা নাই সেটা থেকেও আসবে। তো সুতরাং আপনাকে কিন্তু প্রত্যেকটা টপিক টাচ করে যেতে হবে, আর টাচ করে যাইতে হলে আপনাকে যে কোনো একটা রুটিনের মধ্যে, হয় আপনি নিজে রুটিন করবেন, অথবা যদি মনে হয় যে ভাই আমি অনেক ব্যস্ত, আমি হচ্ছে যে একটা কোর্সে আছি, একটা প্রাইভেট জবে আছি, আসলে তো আমরা সবাই কিছু না কিছুতে ইনভলভ, হয় ট্রেনিং এ ইনভলভ, অথবা জবে ইনভলভ, অথবা চেম্বারে ইনভলভ। এর বাইরে যে একটা নিজে রুটিন করা, রুটিনে স্টিক থাকা, শুধু রুটিন করা তো শেষ না, রুটিনটা একদম রেগুলার ফলো করা কঠিন হয়ে যায়। কিন্তু আপনি যদি একটা কোর্সে, আমাদের কোর্সে চলে আসেন, একটা হচ্ছে যে আপনি মেন্টরশিপ তো পাবেনই, আমাদের একদম যারা পোস্ট গ্রাজুয়েশনের অনেকদিন ধরে পড়ায় জনপ্রিয় মেন্টর তারাই এখানে ক্লাস নেবেন। সেকেন্ড হচ্ছে আপনার রুটিনটা কিন্তু করা লাগবে না, আমরাই রুটিন বানাই দিচ্ছি, আপনি জাস্ট রুটিনটা ফলো করবেন, আপনি যখন পরীক্ষা দিতে আসবেন নেক্সট দিন অটোমেটিক্যালি আপনার পড়া হয়ে যাবে। তো সুতরাং আপনাকে আমরা সিস্টেমের মধ্যে ঢুকাই দিলাম, আপনারা নিজের খুব বেশি কিন্তু আপনি জাস্ট সিস্টেমটা ফলো করে গেলেন, নিজেরা কিন্তু ক্রিয়েটিভিটি দেখানোর প্রয়োজন হলো না, বাড়তি করে মাথা খাটানোর প্রয়োজন হলো না, আপনি জাস্ট ফলো করে গেলেন আর কি, হ্যাঁ? আপনার জন্য জিনিসটা সহজ হয়ে গেল, এটাই। এখন দেখেন হ্যাপারিন যে একটা ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট আমরা সবাই জানি, দেখেন ক্লটিং ফ্যাক্টর থেকেও কোশ্চেন আসছে, অ্যান্টিকোয়াগুলেন্ট থেকেও কিন্তু কোশ্চেন আসছে। কোশ্চেনটা সহজই, আপনারা যদি 39 আর 42-এর কোশ্চেনটা একটু আপনারা যদি কম্পেয়ার করেন দেখবেন যে 39 খুব বেশি, অনেক বেশি সহজ ছিল, তার চেয়ে 42টা আরেকটু, আমি বলবো না যে অনেক কঠিন, আরেকটু কিন্তু মানে সুপারফিশিয়াল থেকে একটু ডিপের দিকে গেছে। তো সুতরাং এবার স্পেশাল বিসিএস এর কোশ্চেনটা কিন্তু হয়তো এত একদম সুপারফিশিয়াল না, আরেকটু আমাদের ডিপেই কিন্তু যাবে, যেটা হচ্ছে ট্রেন্ড, যেটা আমরা দেখতে পাই আর কি, হ্যাঁ। হুইচ অফ দ্য ফলোইং কন্ডিশন ইজ নট প্রি ক্যান্সারাস? আমরা নিউপ্লাজম যখন পড়বো, প্রি ক্যান্সারাস কন্ডিশন, প্রি ম্যালিগনেন্ট কন্ডিশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সহজ কথা হচ্ছে যেগুলাতে ক্রনিক ইনফ্লামেশন থাকে, ডিসপ্লাসিয়া থাকে, এগুলাই পরবর্তীতে গিয়ে নিওপ্লাজমে কনভার্ট হয়। এখানে দেখেন সোলার অ্যাক্টিনিক কেরাটোসিস, আলসারেটিভ কোলাইটিস, সার্ভাইকাল ডিসপ্লাসিয়া, এগুলো সবই প্রি ম্যালিগনেন্ট কন্ডিশন। না কোনটা, না হচ্ছে যে গ্লাইকোজেন স্টোরেজ ডিজিজ, এটা একটা জেনেটিক ডিজিজ। জেনেটিক ডিজিজ গুলা কিন্তু ম্যাক্সিমামই আসলে ম্যালিগন্যান্সিতে কনভার্ট হয় না, অল্প কিছু ছাড়া। এগুলো হচ্ছে যে জেনেটিক্যালি হয়, কনজেনিটালি জেনেটিক্যালি হয়, এবং হচ্ছে যে সাফার করে, বাট ম্যালিগন্যান্সিতে কনভার্ট খুব কম হয়। মাইকোব্যাকটেরিয়াম ল্যাপ্রির স্পেশাল প্রিডাইলেকশন, তার হচ্ছে যে খুব বেশি আগ্রহ, আকর্ষণ আছে কোন সেলের প্রতি? অ্যান্সার হবে সোয়ান সেল। তারপরে দেখেন অটোনমিক গ্যাংলিয়া, মোস্ট অফ দ্য অটোনমিক গ্যাংলিয়া আর কোলিনার্জিক, এক্সেপশন কি? পোস্ট গ্যাংলিয়নিক সিম্প্যাথিক, সেটা আবার কিন্তু অ্যাড্রেনার্জিক। তো এটা কিন্তু আমরা জানি, হ্যাঁ। তো সুতরাং হচ্ছে এখানে আমার অ্যান্সার কি হবে? এখানে অ্যান্সার হবে কোলিনার্জিক।
তারপরে দেখেন বেজাল সেল কার্সিনোমা। বেজাল সেল কার্সিনোমার একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা খুব রেয়ারলি মেটাস্টেসাইজ করে। অর্থাৎ এটা তো একটা স্কিনের ক্যান্সার, কিন্তু স্কিন থেকে মনে করেন সে লাঙে যাবে, কিডনিতে যাবে, যেটা অন্য ক্যান্সার গুলা করে, এটা কিন্তু বেজাল সেল কার্সিনোমা খুব রেয়ারলি করে। তো এটা নো মেটাস্টেসিসটাকে সেই হিসাবে রেয়ার মানে করে না বললেই চলে, আর নো মানে করে না। এটাই হচ্ছে আমার, বাকিগুলোর সাথে তো আর মিল নেই, এটার সাথে মোটামুটি যেহেতু 99% মিল আছে, তো সুতরাং এটাই আমাদের সঠিক অ্যান্সার হিসেবে আমরা এখানে সিলেক্ট করব। তারপর দেখেন, এট হুইচ অফ দ্য ফলোইং ফেজ অফ কার্ডিয়াক সাইকেল ডাজ দ্য অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ ওপেন? অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ কি? অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলের মাঝখানে, একটা হচ্ছে মাইট্রাল, একটা হচ্ছে ট্রাইকাসপিড। কখন ওপেন হবে? এটা খোলা মানেই কি? খোলা মানেই হচ্ছে যে ব্লাডটা অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে যাবে, ভেন্ট্রিকল ব্লাড দিয়ে ফিল হবে। তাহলে এটা কখন হয়? এটা হয় ফার্স্ট র্যাপিড ফিলিং এ বা ভেন্ট্রিকুলার ফিলিং এর শুরুতে। মানে যখনই গেটটা খুলে তখনই তো ভেন্ট্রিকলটা ফিলিং হইতে পারে, তাই না? তো কাজে ভেন্ট্রিকুলার ফিলিং শুরুই হয় হচ্ছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ ওপেন হওয়ার মাধ্যমে। কাজে সঠিক অ্যান্সার হবে অপশন ডি। তারপর দেখেন বাইল্যাটারাল লেগ সোয়েলিং। আমার বডিতে যখনই প্রোটিন কমে যায়, যে কোনো ফেইলার, হার্ট ফেইলার, রেনাল ফেইলার অথবা হাইপোপ্রোটিনেমিয়া, এগুলাতে কিন্তু বাইল্যাটারাল পুরো বডিতে আমার ইডিমা হয়, দুই পায়ে ফুলে যায়। কিন্তু আপনারা যত ডিপ ভেইন থ্রম্বোসিসের রোগী পাবেন দেখবেন যে এগুলা কিন্তু, বা সেলুলাইটিসের রোগী পাবেন, এগুলা কিন্তু ইউনিল্যাটারাল, এক পা ফুলে যায়, তাই না? এগুলা বাইল্যাটারাল হয় কম। তাহলে এটা অলওয়েজ ডাজ নট অলওয়েজ ইনক্লুড। হুইচ অফ দ্য ফলোইং টাইপ অফ শক ইজ কজড বাই ফেইলার অফ দ্য হার্ট টু পাম্প এফেক্টিভলি? দেখেন, রিপিট কোশ্চেন, কিন্তু আমরা একটু আগেই পড়ছি যে কার্ডিওজেনিক শকটা কিভাবে হয়, পাম্প ফেলার মাধ্যমে হয়। এখানে জাস্ট উল্টা ঘুরাই দিছে যে হার্ট পাম্প করতে পারতেছে না, কি ধরনের শক হবে? দেখেন কার্ডিওজেনিক শক। তো কাজে যার একটা কোশ্চেন কমন পড়বে সে কিন্তু দুইটাই পারবে। এই ধরনের কোশ্চেন কিন্তু আমরা অলরেডি 3-4টা দেখে ফেলেছি, তাই না? এই জিনিসটা আবার কিন্তু 42-এ কম হয়েছে, 39 প্রথমবার ছিল, এই জন্য স্যাররা কিন্তু এই যে সহজ কোশ্চেন, রিপিট কোশ্চেন এগুলা বেশি করেছেন। 42-এ কিন্তু একটু ডিপে গেছেন, হয়তো সামনের বার আরো বেশি ডিপে যাবেন আর কি। ড্রাগ কজিং ইনক্রিজড ইউরিক অ্যাসিড লেভেল, যেটা বললাম যে ফার্মাকোলজি সিলেবাসে নাই, কিন্তু দেখেন ফার্মাকোলজির কোশ্চেন কিন্তু চলে আসছে। এখন আপনি তো স্যারকে জিজ্ঞেস করলে, স্যার যদিও জিজ্ঞেস করার সুযোগ নাই, কিন্তু যদি সুযোগ থাকতো স্যার বলতো এটা তো মেডিসিনের নলেজ, তাই না? ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়া, এটা তো রিউমাটোলজিতে আমরা পড়বো। তো কাজেই এটাকে মেডিসিনের কোশ্চেন হিসাবে কিন্তু চালাই দিবি। হ্যাঁ, তো আমরা পড়াই দিব, অসুবিধা নেই আমাদের ক্লাসে। তাহলে আমরা সবাই জানি যে আমরা যখন অ্যান্টিটিবি ড্রাগ দিই, তার মধ্যে প্রত্যেকটা ড্রাগের সাইড ইফেক্ট আমাদের খুব ইম্পর্টেন্ট। তার মধ্যে হচ্ছে আইসোনিয়াজিড, রিফাম্পিসিন, এগুলো তো আমরা জানি পেরিফেরাল নিউরোপ্যাথি, হ্যাপাটোক্সিটি। পাইরোজিনামেট কি করে তাও আমরা জানি যে ইউরিক অ্যাসিড লেভেলটা কিন্তু বাড়ায় দেয়। ইমিডিয়েট ব্লাড ট্রান্সফিউশন রিয়াকশন, ব্লাড ট্রান্সফিউশনের ফলে কি কি আপনার কমপ্লিকেশন হয়, প্রত্যেকটা ইম্পর্টেন্ট। তার মধ্যে একদম ব্লাড প্রেশার ট্রান্সফিউশন চলা অবস্থাতেই কি হতে পারে? এয়ার এম্বোলিজম হতে পারে, তাই না? যদি আমার বুদবুদ যদি থেকে যায়, তাহলে কিন্তু হচ্ছে যে সেটা কিন্তু একটা ক্যাটাস্ট্রফি করতে পারে। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং অ্যাক্ট অ্যাজ অ্যান্টিঅক্সিডেন্ট? তাহলে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফ্রি রেডিক্যাল, এগুলো কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে। দেখেন এগুলোর মধ্যে কোনটা কোনটা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করতে পারে? অ্যান্সার হচ্ছে সেরুলোপ্লাজমিন, প্রথমটাই আমার সঠিক অ্যান্সার। টিস্যু ম্যাক্রোফেজ, আমার বডিতে যখন বোন মেরু থেকে যে সেলটা তৈরি হয় সেটার নাম কিন্তু ম্যাক্রোফেজ না, সেটার নাম হচ্ছে মনোসাইট। সেটা তৈরি হওয়ার পরে ব্লাডে সে কয়েক ঘন্টা থাকে, থাকার পরে সে ব্লাড থেকে বিভিন্ন অর্গানে চলে যায়। যেমন স্কিনে চলে যায়, স্কিনে চলে গেলে আমি তাকে বলি ল্যাঙ্গারহ্যান্স সেল। সে হচ্ছে লিভারে চলে যায়, তখন তাকে বলি কাফফার সেল। লাঙে চলে যায়, তাকে বলি অ্যালভিওলার ম্যাক্রোফেজ। তাহলে এই যে অর্গানে গিয়ে সে হচ্ছে ফ্যাগোসাইটোসিস করে। তাইলে হচ্ছে প্রথমে সে, তার প্রথম পরিচয় কিন্তু মনোসাইট। মনোসাইট পরবর্তীতে হচ্ছে বিভিন্ন অর্গানে গিয়ে সে ম্যাক্রোফেজ বা ফ্যাগোসাইটোসিস করে, তখন তার পরিচয় হয় ম্যাক্রোফেজ। তাহলে অ্যান্সার হবে মনোসাইট। প্রি এক্সডিআর টিবি, তাহলে আমরা দুইটা টার্ম তো সবাই জানি, এমডিআর টিবি, এক্সডিআর টিবি। এমডিআর মানে হচ্ছে আইসোনিয়াজিড আর রিফাম্পিসিন, এই দুইজনের প্রতি রেজিস্টার। এক্সডিআর মানে কি? আইসোনিয়াজিড, রিফাম্পিসিন, ফ্লুরোকুইনোলন এবং একটা সেকেন্ড লাইন ইনজেক্টেবল অ্যান্টিটিবি ড্রাগের প্রতি রেজিস্টার। আর প্রি এক্সডিআর মানে কি? এক্সডিআর, এমডিআর হচ্ছে দুইটা, এক্সডিআর হচ্ছে 4টা ড্রাগের প্রতি রেজিস্টার, প্রি এক্সডিআর হচ্ছে 3টা ড্রাগের প্রতি রেজিস্টার। মানে এক্সডিআর হবে হবে করছে, এখনো হয় নাই। তাহলে কোন 3টা? আইসোনিয়াজিড, রিফাম্পিসিন আর ফ্লুরোকুইনোলন মানে সিপ্রোফ্লক্সাসিন। তবে এক্সডিআর টিবির যে সংজ্ঞা সেটা কিন্তু আমাদের নিউ যে গাইডলাইন সেটা কিন্তু চেঞ্জ হয়েছে। এই কোশ্চেন যেহেতু আগের গাইডলাইনের উপরে, সুতরাং ওইটাই আমার সঠিক আনসার। তাহলে রেজিস্ট্যান্ট টু আইসোনিয়াজিড, রিফাম্পিসিন এন্ড সিপ্রোফ্লক্সাসিন। এক্সডিআর এর সাথে পার্থক্য কি? যে সেকেন্ড লাইন ইনজেক্টেবল অ্যান্টিটিবি ড্রাগ, ওইটার প্রতি এখনো রেজিস্ট্যান্ট হয় নাই। একদম বেসিক কোশ্চেন, সোডিয়াম, সিরাম সোডিয়াম, এটা মনে হয় যে মানে যার জিরো প্রিপারেশন সেও গেলে পারবে। 135 থেকে 145 মিলিমোল পার লিটার।
হুইচ ভিটামিন ইজ নট সিনথেসাইজড ইন দ্য বডি। দেখেন এই কোশ্চেনটা আসছে 39-এ, 42-এ আসছে যে আমাদের ভিটামিন কে কোথায় সিনথেসাইজড হয়, ইন্টেস্টাইনে। তাহলে ভিটামিন কে বডিতে হয়, এটা এটা আসলো। আর 39-এ আসছে কি কোনটা বডিতে হয় না, অ্যান্সার হবে কি ভিটামিন এ, এটা বডিতে সিনথেসাইজড হয় না। এক্সট্রা পিরামিডাল লেশন, দেখেন আপার মোটর নিউরন লেশন আসছে একই টপিক থেকে, যে একটা টপিকে পড়ছে সে তো ওইটাও পারবে এটাও পারবে। তাহলে আপার মোটর নিউরন লেশনে আমরা ওই সময় কি পড়ছি যে রিফ্লেক্স গুলো এক্সাজারেটেড হওয়ার কথা, কাজে রিফ্লেক্স লস সেটা হচ্ছে ফলস। আর এখানে আমরা কি পড়বো, এক্সট্রা পিরামিডাল লেশনে কি হয়, এখানে কিন্তু কগভেল রিজিডিটি হয়। পার্কিনসন ডিজিজে কিন্তু এক্সট্রা পিরামিডাল কিন্তু একটা ডিজিজ, সেখানে আমরা রোগীর কি পাই, কগভেল রিজিডিটি পাই। কগভেল কেন, মানে রোগী স্পাস্টিক, এটার কারণে তো আমার রিজিডিটি আছে, কিন্তু কগহুইল কেন, মানে কিছুক্ষণ পর পর ছেড়ে দেয় কেন, হ্যাঁ কারণ হচ্ছে যে ওটার উপরে ট্রেমর, ডিউ টু সুপার ইম্পোজ ট্রেমর। রিজিডিটির উপরে ট্রেমরের কারণে একটু পরপর মনে হয় যে আটকায় গেছে, একটু পরপর মনে হয় যে আটকায় গেছে গরুর গাড়ির চাকার মতো। তাইলে এখানে কগহুইল রিজিডিটি হচ্ছে সঠিক অ্যান্সার। হুইচ কম্পোনেন্ট ইজ নট প্রেজেন্ট ইন সিএসএফ। আমরা যখন সিএসএফ এ পড়ি, একটা তো নর্মাল পড়ি কম্পোনেন্ট, আর একটা পড়ি যে ভাইরাল মেনিনজাইটিস কি হয়, ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস কি হয়, বা টিউবারকুলার মেনিনজাইটিস কি হয়। তো এখানে আমরা দেখবো যে সিএসএফ এ কিছু প্রোটিন থাকেই, কিছু গ্লুকোজ থাকেই, কিছু কিন্তু থাকে না কোনটা, আরবিসি থাকে না বা ইরাইথ্রোসাইট থাকে না। তাইলে নট প্রেজেন্ট, অ্যান্সার হচ্ছে ইরাইথ্রোসাইট বা আরবিসি। মিডিয়াল সারফেস অফ ব্রেইন, আমরা যদি একটা ব্রেইন দেখি, ব্রেইনের মধ্যে আমার তিনটা মূলত ব্লাড সাপ্লাই, অ্যান্টেরিয়র সেরেব্রাল, মিডল সেরেব্রাল, পোস্টেরিয়র সেরেব্রাল। তার মধ্যে ম্যাক্সিমাম অংশই মিডল সেরেব্রাল, শুধুমাত্র সামনের দিকের যে প্যারামিডিয়ান, মানে হচ্ছে একদম মিড লাইনের দুই পাশে প্যারামিডিয়ান, দুই পাশের জায়গা, এটাকে আমি বলছি প্যারামিডিয়ান যে অংশটুকু, সেটাকে সাপ্লাই দেয় অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি। আর একদম পিছনে একটা ত্রিভুজের মতো ট্রায়াঙ্গুলার এরিয়াকে সাপ্লাই দেয় পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি। তাহলে প্যারামিডিয়ান এরিয়া বা মিডিয়াল সারফেসকে কে সাপ্লাই দেয়, অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি। তারপর দেখেন ইউরিনারি ব্লাডার ইজ লাইন বাই, আমরা সবাই জানি এটা, ইউরিনারি ব্লাডারে কি ক্যান্সারও হয়, ট্রানজিশনাল সেল ক্যান্সার। তো কাজে এটা কি ধরনের এপিথেলিয়াম, ট্রানজিশনাল এপিথেলিয়াম, যেটা আমার অপশন বি। এক্সোটক্সিন মেডিয়েটেড, দেখছেন আমাদের সিলেবাসে বলে দিছে যে মাইক্রোবায়োলজি সাবজেক্ট রাখে নাই, কিন্তু দেখবেন যে আপনারা যদি কমপ্লিট সিলেবাসটা দেখেন, আমাদের আগের লেকচারে কিন্তু আমরা সিলেবাস শো করেছি, আগের সেশনে দেখে নিবেন অবশ্যই। তো ওইখানে দেখাইছি প্যাথোলজির আন্ডারে কিন্তু এই যে ভাইরোলজি, মাইকোলজি, প্যারাসাইট গুলা, তারপর হচ্ছে স্টেরিলাইজেশন, মানে মাইক্রোবায়োলজির সব টপিকই কিন্তু ঢুকাই দেওয়া হয়েছে। তো এখান থেকেই দেখেন এক্সোটক্সিন মেডিয়েটেড ডিজিজ কি, নেক্রোটাইজিং ফাসাইটিস। হুইচ অফ দ্য ফলোইং ম্যালিগনেন্সি, দেখেন ম্যালিগনেন্সি থেকে কোশ্চেন আমরা কিন্তু অলরেডি পড়েছি, প্রি ম্যালিগনেন্ট কন্ডিশন পড়েছি, হ্যাঁ এখানে আছে, সামনেও আছে, এটা থেকে অনেকগুলো কোশ্চেন আসছে। হুইচ অফ দ্য ফলোইং ম্যালিগনেন্সি অ্যাসোসিয়েটেড উইথ রেডিয়েশন, রেডিয়েশনের সাথে খুব ঘনিষ্ঠভাবে সম্পর্ক হচ্ছে লিউকেমিয়া গুলা, এবং কিছু সলিড টিউমার যেমন থাইরয়েড, লাং, ব্রেস্ট, কোলন। হ্যাঁ তবে মোস্ট কমনলি অ্যাসোসিয়েটেড হচ্ছে কি, লিউকেমিয়া। এখানে কোন লিউকেমিয়া আছে, আছে দেখেন অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া। তাহলে এটা হচ্ছে সঠিক আনসার। তারপরে দেখেন কার্ডিনাল ফিচার অফ অ্যাটোপিক ডার্মাটাইটিস। মনে করেন যে আপনি এই কোশ্চেন কমন পড়ে নাই, কিন্তু আপনি একটু মাথাটা একটু খাটান, কমন সেন্স খাটান, তো দেখেন তো অপশনে কি কি আছে। সোয়েলিং, স্ক্র্যাচিং, ওয়াইড স্প্রেড অয়েলি স্কিন, ইনক্রিজড আইজিএম। আপনার কাছে কি মনে হয়, রোগীর মানে স্কিনের রোগীর অ্যাটোপিক ডার্মাটাইটিস আছে, রোগীর তো আর কিছু না হোক চুলকানি হবে, স্ক্র্যাচিং সে করবে। তো কাজেই দেখেন এটা কিন্তু যেটা আপনার মনে হয়েছে সেটাই কিন্তু সঠিক আনসার। এটা সঠিক আনসার কি, স্ক্র্যাচিং। মরফোলজিক্যাল অ্যাপিয়ারেন্স অফ নেক্রোসিস, যেটা বললাম যে একই টপিক থেকে এখানে অনেকগুলো কোশ্চেন রিপিট হয়েছে। আমরা টপিক দেখেছি কি, অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশনে কি ধরনের নেক্রোসিস হয়, কোয়াগুলেটিভ নেক্রোসিস। তো কোয়াগুলেটিভ নেক্রোসিসের একটা স্পেশাল বৈশিষ্ট্য কি, এখানে টিস্যুর যে স্ট্রাকচার আউটলাইন সেটা প্রিজার্ভ থাকে, যেটা বাকি নেক্রোসিসে থাকে না। বাকি নেক্রোসিসে কি হয়, মেমব্রেনটা রাপচার হয়ে যায়, লিক হয়ে যায়, সবকিছু বের হয়ে যায় সেল থেকে, সেলের জিনিসপত্রটা বাইরে বের হয়ে যায়। বাট কোয়াগুলেটিভে কি হয়, বাইরে বের হয় না, সেলের ভিতরেই থাকে, ভিতরেই ওটা নষ্ট হয়ে যায়। তাহলে এই কি প্রসেসের মাধ্যমে এই যে সেলের আউটলাইনটা প্রিজার্ভ থাকে, ভিতরেই নষ্ট হয়ে যায়, সেটা হচ্ছে ডিন্যাচারেশন অফ ইন্ট্রাসেলুলার প্রোটিন। এটা কোন ধরনের নেক্রোসিসে পাচ্ছি, কোয়াগুলেটিভ নেক্রোসিস, যেটার এক্সাম্পল কিন্তু আরেকটা কোশ্চেনে আমরা অলরেডি সলভ করেছি। দেখেন ইলাস্টিক কার্টিলেজ কোথায় পাওয়া যায় না, অ্যান্সার হবে যে একদম এপিফাইসিয়াল প্লেট অফ বোনে কিন্তু পাওয়া যায় না, নাক কানে কিন্তু পাওয়া যায়, নাকে পাই, কানে পাই, দেখেন এপিগ্লটিসে পাই, পাই না কোথায়, বোনের এপিফাইসিয়াল প্লেটে। সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম, তাইলে লাইনিং এপিথেলিয়াম খুবই খুবই ইম্পর্টেন্ট টপিক, আপনারা পড়ে নেবেন বই থেকে, অথবা লেকচার ক্লাসে সুন্দর করে পড়ানো হবেই। সেটা হচ্ছে এন্ডোথেলিয়াম, ব্লাড ভেসেলের যে লাইনিং সেটাকে আমরা বলি এন্ডোথেলিয়াম, সেটা একটা সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। বিসিজি ভ্যাকসিন, আমরা যে জন্মের সাথে সাথে জিরো
আমাদের যে ইপিআই শিডিউল দেখবেন যে 0 মানে জন্মের সাথে সাথে দেওয়া হয় বিসিজি ভ্যাকসিন। এটার উদ্দেশ্য কি? এটা কি প্রাইমারি টিবি ঠেকাইতে পারে? না। এটা কি সেকেন্ডারি টিবি ঠেকাইতে পারে? না, কিছুই পারে না। তাহলে এটা কেন দেই? এটা হচ্ছে টিবি যে ছড়াই যাওয়া বা ডিসিমিনেশনটাকে ঠেকায়। অর্থাৎ টিবি হওয়াকে ঠেকাচ্ছে না, কিন্তু পুরো শরীরে যে টিবি ছড়াই যাবে ডিসিমিনেশন সেটাকে ঠেকায় রাখছে। মানে হচ্ছে কন্ট্রোল করে প্রাইমারি ইনফেকশন, নট প্রিভেন্ট। প্রিভেন্ট করতে পারে না। সে প্রাইমারি ইনফেকশন যদি হয়েও যায় সেটা যেন পুরো শরীরে না ছড়াইতে পারে সেটাকে সে প্রিভেন্ট করে, প্রিভেন্ট কন্ট্রোল ইনফেকশন বা প্রিভেন্ট ডিসিমিনেশন। ডিউরিং অ্যাকোমোডেশন রিফ্লেক্স, অ্যাকোমোডেশনের সময় কি হয় দেখেন, এটা হচ্ছে আমাদের লেন্স। এই লেন্সটা কি হয় দেখেন, লম্বা ছিল। এটা হচ্ছে আমার ফার ভিশন, দূরের জিনিস দেখার জন্য এরকম লম্বা থাকবে। যখনই আমার কাছে জিনিস দেখতে হবে তখন এটাকে ছোট হয়ে গোল হয়ে যেতে হবে। তাহলে এটাকে টান টান করে রাখে, লম্বা লম্বাই দেখেন দুই দিকে টান করে রাখে একটা সাসপেন্সরি লিগামেন্ট। আর হচ্ছে সাসপেন্সরি লিগামেন্ট লাগানো থাকে সিলিয়াক মাসেলের সাথে। তাহলে এটাকে যখনই আমি ছোট করতে চাইবো, গোল করতে চাইবো, সাসপেন্সরি লিগামেন্ট দেখেন আর টান টান থাকবে না, সে রিল্যাক্স হয়ে যাবে, সে কিন্তু লুজ হয়ে যাবে। এটাকে বলে রিল্যাক্সেশন অফ সাসপেন্সরি লিগামেন্ট। আর উল্টা দিকে সিলিয়ারি বডিটা কি হয়ে যাবে, কন্ট্রাক্ট হয়ে যাবে। তাহলে কন্ট্রাকশন অফ দা সিলিয়ারি মাসেল। তাহলে এখানে দেখেন আমার সঠিক অ্যান্সার কি, কন্ট্রাকশন অফ দা সিলিয়ারি মাসেল অ্যাকোমোডেশন রিফ্লেক্সে হয়। ড্রাগ অফ চয়েস ফর সেরিব্রাল ম্যালেরিয়া, अगेन দেখেন ফার্মাকোলজির কোশ্চেন, কিন্তু স্যারকে জিজ্ঞেস করলেই বলবে যে হ্যাঁ এটা তো আমি মেডিসিন থেকে দিচ্ছি, এটাও বলা যায়, ঠিক আছে। তাহলে এটা সঠিক অ্যান্সার হচ্ছে আইভি আর্টিসোনেট, ইনজেক্টেবল আর্টিসোনেট। ক্যারিওটাইপ অফ টার্নার সিনড্রোম, যেটা বললাম জেনেটিক্স থেকে 2-3টা কোশ্চেন চলে আসে। দেখেন আজকে দিনে জেনেটিক্স থেকে সেকেন্ড কোশ্চেন আমরা সলভ করতেছি। এটা আপনারা সবাই পারবেন যে টার্নার সিনড্রোমে 45XO, তাই না? প্রথম অপশনেই মেল এক্সটার্নাল জেনিটাল অর্গান, অ্যাগেইন যেটা বলছি যে 39 এর কোশ্চেন অনেক বেশি সুপারফিশিয়াল ছিল, তাই না? দেখতেই পাচ্ছেন, কিন্তু 42-তে দেখবেন যে আরেকটু কঠিন। হ্যাঁ, তাইলে হচ্ছে মেল এক্সটার্নাল দেখেন কোনটা, পেনিস। হ্যাঁ, একদম আমি না পারলেও জাস্ট কমন সেন্স। এক্সট্রা সেলুলার প্রোটিন এটার মধ্যে কোনটা, এটার আনসার হবে ইলাস্টিন। ফিচার্স অফ ফাইব্রো অ্যাডিনোমা, আমাদের ব্রেস্টে যে ফাইব্রো অ্যাডিনোমা হয় ফিমেলদের, এটা কি মাল্টিপল? এটা ইউজুয়ালি সিঙ্গেল থাকে, মাল্টিপল কম হয়, তাহলে ইউজুয়ালি না, ভুল। রেক্টাঙ্গুলার, এটা শেপ কি রেক্টাঙ্গুলার? না, এটার শেপ ইউজ হয় রাউন্ডেড অথবা ওভাল, গোল থাকে। কমন আফটার 30, এটা অ্যাকচুয়ালি মানে কমন আফটার 30 না, এটা পিউবার্ট মানে মেনোপজের আগে কমন আর কি। হ্যাঁ, মেনোপজের পরে কিন্তু এটা যদি থাকেও শাঙ্ক হয়ে যায়। তো এটাকে আমরা সঠিক ধরতে পারি, হ্যাঁ, কারণ বাকি সবগুলো অপশন স্ট্রোমা স্ক্যান্টি না, স্ট্রোমা বরং মানে স্ক্যান্টি না, বেশিই থাকে। তো সুতরাং বাকি অপশনগুলো যেহেতু হচ্ছে না, আমি হচ্ছে যদিও এটা যে 30 এটা একদম অ্যাবসলিউট না, কিন্তু এটা তুলনামূলক যেহেতু সঠিক অ্যান্সার, কাজে সেটাকেই হচ্ছে আমরা এখানে সঠিক করে দেখাবো। তারপরে দেখেন ডিএনএ, আমার এই যে অপশন গুলা, এটার মধ্যে সঠিক অ্যান্সার কোনটা? ডিএনএ হচ্ছে কোথায় থাকে? এটার মধ্যে হচ্ছে ক্রোমোজোম, ক্রোমোজোমে ডিএনএ থাকে। আবার ক্রোমোজোমে প্লাজমিড থাকে, প্লাজমিডও কিন্তু এক ধরনের ডিএনএ। কিন্তু ক্রোমোজোমাল ডিএনএ এবং প্লাজমিড কিন্তু একদম একই জিনিস না। এই জিনিসগুলো ক্লাসে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার করা হবে। যাই হোক, ডিএনএ ইজ ফাউন্ড ইন ক্রোমোজোম। কনফার্মেটরি মার্কার ফর ভাইরামিক স্টেজ অফ হেপাটাইটিক বি ভাইরাস, দেখেন যেটা বলছে যে 39-এ অনেক বেশি রিপিট কোশ্চেন আসছে। হেপাটাইটিস বি থেকে আমরা একটা কোশ্চেনই আনসার করছি, এখানে আরেকটা কোশ্চেন চলে আসছে। তাহলে একদম কনফার্মেটরি ভাইরামিক স্টেজে আমরা কোনটা করি? হেপাটাইটিস বি ভাইরাল ডিএনএ। ভাইরাল মার্কার, টিউমার মার্কার, দুইটা মার্কার পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। রেকটাম, দেখেন রেকটামের রিলেশনটা যদি দেখেন আমরা পড়বো, হ্যাঁ, বিশেষ করে যারা হয়তো সার্জারি সাবজেক্টে আছেন, কোর্সে আছেন, তারা অলরেডি পারেন। যারা হচ্ছে মেডিসিনের আছে বা একটা গ্যাপ পড়ে গেছে, জবে আছেন, ট্রেনিং করেন, বা হচ্ছে যে কোথাও খ্যাপ মারেন, তাদের হয়তো এটা ভুলে গেছেন। তো এটা হচ্ছে রেকটাম। রেকটামের সামনে কি থাকে দেখেন, সামনে কিন্তু এই যে ভ্যাজাইনা, সার্ভিক্স, ইউটেরাস এগুলা থাকে, পিছনে থাকে হচ্ছে আমাদের স্যাক্রাম, কক্সিক্স এগুলা। হ্যাঁ, তো সুতরাং রেকটামের অ্যান্টেরিয়র রিলেশনে আছে সার্ভিক্স। এখানে যদিও কথাটা একটু কনফিউজিং যে রিলেটেড অ্যান্টেরিয়রলি টু সার্ভিক্স, কথাটা শুনলে মনে হবে যে রেকটাম মনে হয় সার্ভিক্সের সামনে আছে, ব্যাপারটা হয়তো এরকম বুঝাইছে, কিন্তু আসলে হচ্ছে রেকটাম, রেকটামের অ্যান্টেরিয়র রিলেশনে কে থাকে? সার্ভিক্স থাকে। এটা হচ্ছে সঠিক অ্যান্সার, বাকিগুলো কিন্তু ভুল। দেখেন বিগিনস ইন ফ্রন্ট অফ দ্য ফার্স্ট স্যাক্রাল, না, এটা থার্ড স্যাক্রাল ভার্টিব্রাল ইয়াতে শুরু হয়। মিল্ক ইজেকশন, খুব সহজ কোশ্চেন, কোন হরমোনের ইনফ্লুয়েন্সে হয়? সঠিক অ্যান্সার হচ্ছে, আপনারা সবাই পারবেন আমি জানি, এটা হচ্ছে অক্সিটোসিন। তারপর আসলে মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর, হাইপারটেনশন, আমরা যখন ডেভিডসন পড়বো দেখবো যে কিছু আছে নন মডিফায়েবল, কিছু আছে মডিফায়েবল। কিছু জিনিস আপনি চেঞ্জ করতে পারবেন না, আপনি কোন জেনেটিক্স, কোন ফ্যামিলি হিস্ট্রি, আপনার বাবার হাইপারটেনশন ছিল, এটাকে আপনি এখন চেঞ্জ করতে পারবেন? পারবেন না। আপনার বয়স কত, এটাকে আপনি কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন? পারবেন না। এগুলো হচ্ছে নন মডিফায়েবল। কিন্তু আপনি স্মোকিং করেন,
আপনি অবেস, এটা আপনি জিম করে কমাইতে পারবেন, স্মোকিং আপনি বন্ধ করে দিতে পারবেন। এগুলাই হচ্ছে মডিফায়াবল। এখানে দেখেন, এখানে ফ্যামিলি হিস্ট্রি চেঞ্জ করার উপায় নেই, সেক্স চেঞ্জ করার উপায় নেই, স্মোকিংটা চেঞ্জ করার উপায় আছে, কাজে এটা মডিফায়াবল। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ টিউমার মার্কার? যেটা বললাম যে একটু আগে বলছে যে ভাইরাল মার্কার আসছে, টিউমার মার্কারও আসবে, তাইলে এগুলোর মধ্যে টিউমার মার্কার দেখবেন যে খুব সুন্দর করে বইয়ে চার্ট দেওয়া আছে, কিছু হরমোন আছে, কিছু এনজাইম আছে। হ্যাঁ, এখানে হচ্ছে দেখেন CA19-9, তাই না? এটা একটা টিউমার মার্কার। তারপরে আসেন ক্রিসমাস ডিজিজ। আমরা সবাই হিমোফিলিয়ার নাম শুনেছি, তার মধ্যে হিমোফিলিয়া আবার দুইটা ভাগ, এ আর বি। তার মধ্যে হিমোফিলিয়া বিটাকে বলা হয় ক্রিসমাস ডিজিজ। তাহলে আমরা সবাই জানি যে হিমোফিলিয়া এ হচ্ছে ফ্যাক্টর 8 এর অভাবে হয়, হিমোফিলিয়া বি হচ্ছে ফ্যাক্টর 9 এর অভাবে হয়। তাহলে ক্রিসমাস ডিজিজ কার অভাবে হবে? ফ্যাক্টর 9 এর অভাবে হবে। অপশন ডি সঠিক অ্যান্সার। অ্যাকিউট হার্ট ফেইলার, দেখেন এই অপশন গুলা খেয়াল করেন, রিমাটয়েড আর্থ্রাইটিস, রিউম্যাটিক ফিভার, লেপ্রোসি, এগুলাতে হার্টের ইনভলভমেন্টটা অত বেশি না। যদিও আমরা জানি যে রিউমেটিক ফিভারে পেরিকার্ডাইটিস হতে পারে, কিন্তু অ্যাকিউট হার্ট ফেইলারটা হয় কোথায়? মিক্সড এডিমাতে। আমরা সবাই মিক্সড এডিমা কোমার নাম শুনেছি, যেটা সিএনএস কে এফেক্ট করে। একই রকম ভাবে মিক্সড এডিমা হার্ট ডিজিজের একটা টার্ম আছে, যেটাতে অ্যাকিউট হার্ট ফেইলার হতে পারে, তাই না? তারপরে আসেন, ডেট্রুসর মাসল ইজ এ মাসল অফ, আমরা ইউরিনারি ব্লাডারের লাইনিং এপিথেলিয়ামও আসছে, দেখেন ইউরিনারি ব্লাডারের মাসেলটাও চলে আসছে। তাহলে আমরা সবাই জানি লাইনিং এপিথেলিয়াম, ট্রানজিশনাল এপিথেলিয়াম, মাসেলটা হচ্ছে ডেট্রুসর মাসেল। কোথাকার? ইউরিনারি ব্লাডার। অ্যামাউন্ট অফ হিমোগ্লোবিন একটা লেট নর্মোব্লাস্ট স্টেজে এটা কতটুকু থাকে? এগুলো হচ্ছে মুখস্থ নলেজ, এগুলো হচ্ছে যে বই থেকে মুখস্থ করে যাবেন, আমরা দাগাই দিব, পরীক্ষার দিন হচ্ছে কমন পড়লে জাস্ট অ্যান্সার করে আসবেন। এটা সঠিক অ্যান্সার হবে অপশন সি বা 30 পিকোগ্রাম। দেখেন অটোজোমাল ডোমিনেন্ট কিন্তু একটা কোশ্চেন চলে এসেছিল, যেটা বললাম জেনেটিক্স থেকে, সেটা হচ্ছে অ্যাডাল্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ। তারপরে কিন্তু চলে এসেছে কি টার্নার সিনড্রোমের জেনোটাইপ। এবার থার্ড কোশ্চেন চলে আসছে কি এক্স লিঙ্ক রিসেসিভ ডিজিজ। কোনটা এখানে? হিমোফিলিয়া। হিমোফিলিয়া থেকেও কিন্তু দুইটা কোশ্চেন হয়ে গেল, অনেক বেশি রিপিট কোশ্চেন কিন্তু 39 ছিল। প্যারাসাইটিক ইনফেকশন অ্যাসোসিয়েটেড উইথ অ্যানিমিয়া, অ্যাগেইন যেটা বললাম যে মাইক্রোবায়োলজি সাবজেক্ট হিসাবে সিলেবাসে নাই, কিন্তু এটার কোশ্চেন আছে, প্যাথোলজির আন্ডারে আসবে আর কি। হ্যাঁ, তো তার মধ্যে প্যারাসাইট কজিং অ্যানিমিয়া আমাদের বইয়ে সুন্দর করে আমরা দিয়ে দিচ্ছি, বা যে কোনো বইতেই পাবেন। তো সেটা হচ্ছে হুকওয়ার্ম গুলা। হুকওয়ার্ম গুলা কিন্তু আমাদের জিআইটি তে ব্লাড লস করার মাধ্যমে। তাহলে হুকওয়ার্ম তো আছে দুইটা, অ্যানকাইলোস্টোমা ডিউডেনালি আর নেক্টার আমেরিকানা। তাহলে নেক্টার আমেরিকানা এখানে আছে, সেটা সঠিক অ্যান্সার হবে। হুইচ অফ দ্য ফলোইং স্ট্রাকচার পাস থ্রু দ্য অ্যাওর্টিক ওপেনিং অফ দ্য ডায়াফ্রাম? দেখেন ডায়াফ্রামের তো বিভিন্ন ওপেনিং আছে, তার মধ্যে দেখেন অ্যাওর্টিক ওপেনিং দিয়ে কে কে পাস করে? অ্যাওর্টা, থোরাসিক ডাক্ট, অ্যাজাইগাস ভেইন। তাহলে আমার অপশনে কোনটা আছে? দেখেন থোরাসিক ডাক্ট আছে, অ্যাওর্টিক ওপেনিং দিয়ে পাস করে, কাজে এটা সঠিক আনসার। তারপরে দেখেন ইনফ্যান্ট ডিফিকেশন অফেন ফলোজ আ মিল, দ্য কজ অফ দ্য কোলনিক কন্ট্রাকশন ইন দিস সিচুয়েশন ইজ। খাওয়ার পরেই বাচ্চাদের কিন্তু একটা বাথরুমের বেগ হয়, বড়দের ক্ষেত্রে এটা অনেক ক্ষেত্রে কমে যায়। তো এটার নাম হচ্ছে কি, দেখেন খাওয়ার পরে যখন স্টোমাক ডিস্টেন্ডেড হয়, মানে সে একটা ঘোষণা যে আমি আসতেছি, কোলনের দিকে আসতেছি, তখন কোলনে যেটা আছে আগে এটা খালি করো। তাহলে স্টোমাকের ডিস্টেনশনের প্রভাবে কোলনটা তখন কি করে? ওই ডিফিকেশন করে দেয়, বের করে দেয় জিনিসটা, এটার নামই হচ্ছে গ্যাস্ট্রোকলিক রিফ্লেক্স। তাহলে অপশন সি এটা সঠিক অ্যান্সার। তারপরে দেখেন দ্য সাপোর্টিং সেল অফ নার্ভাস সিস্টেম, নার্ভাস সিস্টেমের মেইন যে সেল, হ্যাঁ, সেটা হচ্ছে নিউরন। আর তাকে সাপোর্ট দেওয়ার জন্য যে সেল, যেটা এক্সাইটেবল সেটা নিউরন, যেটা সাপোর্টিভ সেল, যেটা নন এক্সাইটেবল সেটা হচ্ছে নিউরোগ্লিয়া। তাহলে এখানে সঠিক আনসার হবে নিউরোগ্লিয়া। হুইচ ডিজিজ ইজ নট মিমিকিং অ্যাংজাইটি ডিসঅর্ডার? মানে অ্যাংজাইটি হইলে আপনার কি হয়? আপনার বুক ধড়ফড় করে, ঘাম দেয়, তাই না? চোখে ঝাপসা দেখেন। এখানে কিন্তু কিছু ডিজিজ এরকম হয়, যারা অ্যালকোহল খায়, তার যদি অ্যালকোহল বন্ধ করে দেয়, সেও কিন্তু ঘামায়, বুক ধড়ফড় করে, চোখে ঝাপসা দেখে, মানে এটা একটা মিমিক করে অ্যাংজাইটি ডিসঅর্ডার। যাদের হাইপোগ্লাইসেমিয়া হয়, তারাও কিন্তু কি চোখে ঝাপসা দেখে, ঘাম দেয়, তার মানে এটাও মিমিক করে। যাদের টেম্পোরাল লোব এপিলেপসি হয়, তারাও কিন্তু হঠাৎ করে কিন্তু এরকম হয়। হ্যাঁ, কিন্তু তাইলে কোনটা মিমিক না? হাইপোথাইরয়েডিজম। এখানে যদি থাইরোটক্সিকোসিস থাকতো, সেটাও কিন্তু একটা মিমিকিং, কারণ থাইরোটক্সিকোসিস হলে বুক ধড়ফড় করে। হ্যাঁ, কিন্তু করে না কোথায়? হাইপো হইলে উল্টা আরো কি হয়? ব্রাডিকার্ডিয়া হয়ে যায়, তাই না? তো কাজে এটা নট মিমিকিং হবে। মিডিয়াল বাউন্ডারি অফ ফিমোরাল রিং, হ্যাঁ, এগুলো অ্যানাটমির লেকচার করছে, আপনাদেরকে অ্যানাটমির ভাইয়েরা সুন্দর ভাবে পড়াই দিবেন, আমি তো অ্যানাটমি থেকে একটু দূরে। তারপর দেখেন এটা হচ্ছে ফিমোরাল রিং, এটা অ্যান্টেরিয়রলি থাকে এই যে আমার ইনগুইনাল লিগামেন্ট, মিডিয়ালি থাকে দেখেন ল্যাকুনার লিগামেন্ট, দেখছেন? তো কাজে মিডিয়াল বাউন্ডারি কে ফর্ম করতেছে? এই যে আমার এখানে আছে ল্যাকুনার লিগামেন্ট। তো কাজে মিডিয়াল বাউন্ডারি অফ ফিমোরাল রিং ইজ ফর্মড বাই ল্যাকুনার লিগামেন্ট। তারপরে দেখেন ফলোইং আর দ্য কজেস অফ ভার্টাইগো, ভার্টাইগোর কজ আমরা পড়বো মেডিসিনে। তো পেরিফেরাল ভার্টাইগো, সেন্ট্রাল ভার্টাইগো। পেরিফেরাল ভার্টাইগোর কজ আমরা কমনলি পড়ি কি? একটা হচ্ছে বিনাইন paroxysmal পজিশনাল ভার্টাইগো, তারপর হচ্ছে মেনিয়ার্স ডিজিজ, হ্যাঁ, ভেস্টিবুলার নিউরাইটিস,
আর সেন্ট্রাল কজের মধ্যে অ্যাকোয়াস্টিক নিউরোমা পড়বো। বেলস পালসিতে কিন্তু ভার্টাইগো হয় না, তাই না? বেলস পালসিতে সেভেন নার্ভ পালসি লোয়ার মোটর নিউরন টাইপ, এটাতে কিন্তু ভার্টাইগো কিন্তু হয় না। নন কার্ডিয়াক আমরা তো মানে অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের কজ বললে আমরা বলি যে মিথি, মাইট্রাল স্টেনোসিস, আইতে ইসকেমিক হার্ট ডিজিজ, টিতে থাইরোটক্সিকোসিস, এইচতে হাইপারটেনশন, আইতে ইডিওপ্যাথিক বা লোন অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। তো এটার মধ্যে দেখেন কার্ডিয়াক আছে, মাইট্রাল স্টেনোসিস আছে, ইসকেমিক হার্ট ডিজিজ আছে, নন কার্ডিয়াকও আছে, থাইরোটক্সিকোসিস। এর বাইরেও কিছু কজ আছে, যেমন হচ্ছে চেস্ট ইনফেকশন, মানে আমার হার্টের পাশেই তো লাং আছে, লাঙে যদি ইনফেকশন হয় সেটা থেকেও অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হতে পারে। সেটা কি কার্ডিয়াক হবে? সেটা কার্ডিয়াক হবে না, সেটা হয়ে যাবে নন কার্ডিয়াক। তাইলে লাঙের ইনফেকশনের নাম কি? নিউমোনিয়া। তো কাজে নিউমোনিয়া কিন্তু নন কার্ডিয়াক কজ অফ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। তারপর আসেন কম্পেয়ার টু হ্যাপাটিক বাইল, বাইলটা তৈরি হয় কিন্তু লিভারে, কিন্তু তারপরে সে গল ব্লাডারে জমা হয়, তখন গল ব্লাডার তার কি চেঞ্জটা করে, সেটাই হচ্ছে এখানের কোশ্চেন। গল ব্লাডার বাইল contains a reduced concentration of which, মানে হ্যাপাটিক বাইলে যা ছিল গল ব্লাডারে গিয়ে কোন জিনিসটা কমে যায়? আমরা জানি যে গল ব্লাডারের কাজ হচ্ছে কনসেন্ট্রেটিং দ্য বাইল, মানে বাইলটাকে ঘন করা। তাহলে কোন জিনিসকে কমাই দিলে ঘন হবে? আপনি দুধকে ঘন করতে চান, কি কমাই দিবেন? জাল দিয়ে দিয়ে তার পানিটা কমাই দিবেন। পানিটা যখন বাষ্প আকারে দুধে পড়ে যাবে, দুধটা ঘন হয়ে যাবে। একই রকম লিভারে যতটুকু বাইল তৈরি হয়, গল ব্লাডার গিয়ে সেখান থেকে পানিটাকে সে সরায় দেয়, তাহলে হচ্ছে বাইলটা ঘন হয়ে যায়। তাহলে কোন সাবস্টেন্সটা কমে যায়? অ্যান্সার হচ্ছে পানিটা কমে যায়, ওয়াটার কমে যায়। অল আর দ্য ফাংশন অফ এপিথেলিয়াল টিস্যু। দেখেন অপশন গুলো দেখেন, তাইলে কিন্তু আপনারা পারবেন। অ্যাবজর্পশন, হ্যাঁ ট্রু। সিক্রেশন, ট্রু। কন্ট্রাকশন, কিছু এপিথেলিয়াম কন্ট্রাকশন করতে পারে, মূলত তো এটা মাসকুলার টিস্যুর কাজ, কিন্তু আমরা পড়েছি অলরেডি যে ইউরিনারি ব্লাডারের লাইনিং এপিথেলিয়াম কি? ট্রানজিশনাল এপিথেলিয়াম। এই ট্রানজিশনাল এপিথেলিয়াম কিন্তু কন্ট্রাকশনও করতে পারে, তাহলে সেটা একটা এপিথেলিয়াম, কাজে এটাও এপিথেলিয়ামের কাজ। কোনটা কাজ না? না হচ্ছে যে গ্লোবিউলিন সিনথেসিস। তারপরে দেখেন দ্য মেজর প্যাথোফিজিওলজিক অ্যাবনর্মালিটি অফ ডেঙ্গু শক সিনড্রোম। রোগী কেন শকে চলে যায়, কেন আমরা বিপিআর পাই না? কারণ ব্লাড ভেসেলের ভিতরে যে পানিগুলো আছে এটা বের হয়ে যায়, প্লাজমা গুলো আছে এটা বের হয়ে যায়। তাহলে এই যে ব্লাড ভেসেল থেকে বের হয়ে যাওয়া, এ কারণে আমি আর বিপি কমে যায়, বিপি খুঁজে পাই না। এটার মেকানিজমটা হচ্ছে প্লাজমা লিকেজ, মানে ব্লাড ভেসেলের পারমিয়াবিলিটি বেড়ে যায়, ব্লাড ভেসেলের প্লাজমা গুলা লিক করে ব্লাড ভেসেল থেকে ইন্টারস্টিশিয়ামে চলে যায়, এটার নাম প্লাজমা লিকেজ। তাহলে অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। ড্রাগ ইউজড ইন স্ক্যাবিস, এখানে মজার জিনিস দেখেন, স্ক্যাবিসে কিন্তু আমরা পারমেথ্রিনও দেই, আইভারমেকটিনও দেই, কিন্তু আপনি কি কোনো রোগীকে পারমেথ্রিন না দিয়ে আইভারমেকটিন দিবেন? আগে দিবেন পারমেথ্রিন, তারপর আইভারমেকটিন দিলেন। ওখানে তো ইন্ডিকেশন বইয়ে লেখাই আছে যে আপনার নরওয়েজিয়ান স্ক্যাবিস, তাই না? বা নোডিউলার। তো কাজেই আমাদের ফার্স্ট লাইন ড্রাগ পারমেথ্রিন, সেটাই হবে সঠিক অ্যান্সার। তারপরে দেখেন অ্যাগেইন এটা কিন্তু ফার্মাকোলজির কোশ্চেন, কিন্তু আমাদের মেডিসিনের সাথে যেহেতু রিলেটেড, এটা কিন্তু মেডিসিনের আন্ডারে কিন্তু চলে আসবে। তো কাজেই রেসিডেন্সিতে আপনার যা যা পড়তে হয় সবকিছুই আপনাকে পড়তে হবে ফর স্পেশাল বিসিএস। কাজেই স্পেশাল বিসিএস এর যিনি প্রিপারেশন নিবেন তার কিন্তু অটোমেটিক্যালি রেসিডেন্সি প্রিপারেশন হয়ে যাবে। এই জন্যই আমরা বলতেছি যে আমাদের স্পেশাল বিসিএস এর ব্যাচে ভর্তি হলে আপনি এক ঢিলে দুই পাখি মারতে পারবেন। আপনার বিসিএস তো ইনশাল্লাহ প্রিপারেশন হয়েই যাবে, আপনার ভবিষ্যতে যদি আপনি রেসিডেন্সি দিতে চান, বিশেষ করে যদি মেডিসিনের ব্রাঞ্চে দিতে চান, আপনার প্রিপারেশন হয়ে যাবে, আমরা সবই পড়াই দিব। এবং সেম মেন্টর, যেই মেন্টর আমাদের রেসিডেন্সি ব্যাচে ক্লাস নেন, সেই মেন্টরই হচ্ছে এখানে ক্লাস নেবে। অর্থাৎ আমাদের যে ফি, এই ফিটাতে কিন্তু আমরা নিচ্ছি অ্যাকচুয়ালি আমাদের জেনারেল বিসিএস এর যে ফি, অর্থাৎ 47তম বিসিএস এর যে ফি, অলমোস্ট একই ফি। অর্থাৎ অলমোস্ট একই ফিতে আমরা জেনারেল অংশ তো পড়াই দিচ্ছি, সাথে বোনাস হিসেবে আপনাকে কিন্তু পোস্ট গ্রাজুয়েশনের প্রিপারেশন আমরা ইনশাল্লাহ মোটামুটি আপনার হয়ে যাবে। বাকিটা আপনাকে কিছু অবশ্যই ফাইন টিউনিং করতে হবে, কিন্তু মোটামুটি কিন্তু আপনার প্রিপারেশন হয়ে যাবে। তো সুতরাং স্পেশাল বিসিএস যদি দেরিও হয়, মনে করেন যে দেরি হইলো, এই বছরই হইলো না, আমি জাস্ট বললাম আর কি, হ্যাঁ, তাইলে আপনার লস কি? আপনার তো জেনারেল বিসিএস এর প্রিপারেশনও হয়ে যাবে। সেকেন্ড হচ্ছে আপনার পোস্ট গ্রাজুয়েশনের প্রিপারেশন হয়ে যাবে নভেম্বরে রেসিডেন্সির জন্য। থার্ড হচ্ছে আপনার যে নন ক্যাডার পরীক্ষা, যেটা সার্কুলার অলরেডি প্রকাশিত হয়ে গেছে, যেটা পরীক্ষা হবে কোনো সন্দেহ নাই, সেই পরীক্ষাও কিন্তু ঢাকার ভিতরে, যেটা ডেপুটেশন সুবিধা আছে, যেটা হচ্ছে প্রমোশন সুবিধাও আছে, আপনি 6 গ্রেড পর্যন্ত ইজিলি যাইতে পারবেন, ঢাকার ভিতরে কোনো বদলিও নাই। সেই পরীক্ষার প্রিপারেশন সিলেবাস তো সেম। তাহলে আমাদের স্পেশাল বিসিএস এর ব্যাচে যারা ভর্তি হবে, তাদের স্পেশাল বিসিএস এর প্রিপারেশন হবে এক। 2 নাম্বার জেনারেল বিসিএস এর প্রিপারেশন 60% হবে। 3 নাম্বার হচ্ছে পোস্ট গ্রাজুয়েশনের প্রিপারেশন, আমি বলবো যে 80 to 90% হবে। থার্ড হচ্ছে নন ক্যাডার যে পরীক্ষা, তার প্রিপারেশন 100% হয়ে যাবে। অর্থাৎ এক ঢিলে দুই পাখি না, আপনার 4টা পাখি মারার কিন্তু সুযোগ আছে। তারপর দেখেন
ডিউরিং স্লিপ দেয়ার ইজ এ ফল ইন দ্য সার্কুলেটিং লেভেল অফ হরমোন এক্সেপ্ট, এক্সেপ্ট কথাটা দেখেন, অনেক সময় কিন্তু আমাদের কোশ্চেন কমন আসছে কিন্তু আমরা এক্সাইটেড হয়ে গিয়ে এই যে এক্সেপ্ট কথা, ফলস না ট্রু, এই কথাগুলো আমরা ভুল করে কিন্তু আমার নাম্বার মিস হয়ে যায়। তাহলে তার মানে কি বুঝাইছে যে ঘুমের সময় কোন হরমোনটা কমে না, উল্টা আরো বাড়ে। এরকম হরমোন দুই তিনটা আছে। একটা হচ্ছে মেলাটোনিন, যখনই লাইট নিভে যায় তখনই মেলাটোনিন সিক্রেট হয়, সে ঘুম সিগন্যাল দেয় মাথাকে সে যে ঘুমাইতে হবে। দুই নম্বর হচ্ছে গ্রোথ হরমোন, আমাদের যে লিনিয়ার গ্রোথ, আমি যে লম্বা হব, এই গ্রোথটা হয় কখন? ঘুমের মধ্যে গ্রোথ হরমোনটা সিক্রেট হয়। তাহলে ঘুমের মধ্যেই কিন্তু আমার এটা, পর্যাপ্ত ঘুম কিন্তু আমার যে লম্বা হওয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ। থার্ড যেটা, সেটা হচ্ছে আমাদের প্রোলাক্টিনটাও কিন্তু ঘুমের মধ্যে সিক্রেট হয়। তাহলে এখানে কোনটা আছে? গ্রোথ হরমোন আছে, কাজে সেটা হবে সঠিক অ্যান্সার। ইন অ্যাডাল্ট দ্য ডেইলি লস অফ ফ্লুইড ইন ফিসেস, আমরা জানি যে নর্মালি আমি প্রতিদিন ইনপুট করি ওয়াটার হচ্ছে 2300 ml। 2100 হচ্ছে পানি খেয়ে ডাইরেক্ট ড্রিঙ্কিং এর মাধ্যমে, 200 হচ্ছে যে আমি যে ফ্রুট বা খাবার খাই ওই খাবারের থেকে। তাইলে একজন সুস্থ মানুষের ইনপুট ইজ ইকুয়াল টু আউটপুট, যতটুকু পানি খাবে ততটুকুই লস হবে। তাহলে তার আউটপুটও হবে 2300। এই 2300-র মধ্যে 1600 আবার হচ্ছে সেন্সিবল, আমি নিজে চোখে দেখি, আর 700 হচ্ছে ইনসেন্সিবল, এই যে আমি কথা বলতেছি, বলার সময় বাষ্প আকারে বের হয়ে যাচ্ছে, স্কিন দিয়ে বাষ্প আকারে বের হয়ে যাচ্ছে, আমি দেখতেছি না। ওইটা 700, 700 বাদ, বাকি থাকলো 1600, আমি চোখে দেখি। তার মধ্যে 1400 কি ইউরিন দিয়ে বের হয়ে যাচ্ছে, চোখে দেখতেছি। 100 কি ঘাম দিয়ে বের হয়ে যাচ্ছে, চোখে দেখতেছি। আর 100 হচ্ছে স্টুলের সাথে বের হয়ে যায়। তাহলে ফিসিস বা স্টুলের সাথে কতটুকু বের হয়? অ্যান্সার হচ্ছে 100 ml। আমাদের যে লাস্ট কোশ্চেন, প্লাজমা ক্লিয়ারেন্স অফ গ্লুকোজ মানে কি? প্লাজমা ক্লিয়ারেন্স মানে কি? আমার কিডনিতে একটা ছাঁকনি, সে প্রতি মিনিটে কতটুকু গ্লুকোজ ছেঁকে শরীর থেকে বের করে দেয়, এটাই হচ্ছে গ্লুকোজের প্লাজমা ক্লিয়ারেন্স। তাহলে কিডনি কি গ্লুকোজকে বের করে দেয় শরীর থেকে? বলেন তো। আমাদের ইউরিনে কি গ্লুকোজ পাওয়া যায়? পাওয়া যায় না তো, কারণ নর্মাল মানে সুস্থ রোগীর, যে রোগীর আনকন্ট্রোল ডায়াবেটিস আছে তার পাওয়া যাবে, কিন্তু যে রোগী সুস্থ তার কিন্তু পাওয়া যাবে না। কেন? কারণ নেফ্রন এটাকে 100% রিঅ্যাবজর্ব করে ফেলে। তাইলে আমার ইউরিনে এক ফোঁটাও 1 ml গ্লুকোজও 1 মিলিগ্রাম গ্লুকোজও যাবে না। তাহলে গ্লুকোজের রেনাল ক্লিয়ারেন্স কত হবে? প্লাজমা ক্লিয়ারেন্স কত হবে? 0। কারণ গ্লুকোজকে তো ছাকতেছেই না, মানে ছেঁকে পুরাটাই রেখে দিচ্ছে, কোনোটাই ইউরিন দিয়ে পাস করতেছে না, কাজেই প্লাজমা ক্লিয়ারেন্স ভ্যালু অফ গ্লুকোজ ইজ 0 ml/মিনিট। তো সবাইকে ধৈর্য ধরে আমাদের সেশনটা শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের জেনেসিস বিসিএস কেয়ার পেজের সাথে থাকবেন, পেজটা লাইক দিয়ে রাখবেন। এবং লাইক দিয়ে রাখলে আমরা কিন্তু এই সেশনটা প্রথম না, মানে যারা আমাদের ব্যাচে ভর্তি হবেন তাদের জন্য তো আমাদের ক্লাস আছেই, যারা ভর্তি হবেন না ইভেন তাদের জন্য কিন্তু আমরা কিছুদিন পর পর এরকম সেশন, কোশ্চেন সলভ সেশন, সিলেবাস ডিসকাশন সেশন, ফর্ম ফিল আপ সেশন, চয়েস দেওয়া সেশন, বা হচ্ছে যে আপনার শেষ মুহূর্তে কিভাবে প্রিপারেশন নেবেন, এরকম অসংখ্য সেশনের আমরা আয়োজন করি। তো আমাদের সাথেই থাকবেন। ধৈর্য ধরে আমাদের এই প্রোগ্রামটা শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।